চাকরি ক্ষেত্রে যাতে কেউ কোনোভাবে কাটমানি চুরি এগুলো না করতে পারে, জোর চুরি না করতে পারে। ওএমআর শিট হলে, ওএমআর পরীক্ষা হলে সেই ওএমআর শিটের কপি তাকে দিয়ে দেওয়া, যাতে ট্রান্সপারেন্সির উদ্দেশ্যে। লক্ষ লক্ষ আমরা কোভিডের সময় দেখতে পেলাম যে লক্ষ লক্ষ মানুষ তারা পরিযায়ী হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারছি পরিযায়ী শ্রমিক আমাদের কত হয়ে গেছে পশ্চিমবঙ্গে। পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ডের ঘাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, যা ভারতবর্ষে কেউ দেখেনি। এবং সবাই জিজ্ঞেস করছে যে মানে পশ্চিমবঙ্গে তোমরা বলছো শিল্প নেই, টাকা পয়সা নেই, ইনভেস্টমেন্ট নেই, দেখো কত ইনভেস্টমেন্ট আছে, কত টাকা আছে। প্রাইমারিতে শুধু না, বিভিন্ন পরীক্ষা যখন হয়েছিল রাজ্যের জয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইনভেস্টিগেশন চলছে, দেখা যাচ্ছে মানে একের পর এক পরীক্ষা, চাকরি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি। পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষে বলা হতো যে চালিকা শক্তি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো সেই দিনটা আবার ফিরিয়ে আনতে হবে। আমরা চাই যে পশ্চিমবঙ্গ এগিয়ে আসুক। আজকে আমাদের পার ক্যাপিটাল ইনকাম ভারতবর্ষের অ্যাভারেজের নিচে চলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ছিলেন যিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই নাবালিকার চরিত্রের উপর প্রশ্ন করছেন। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয়। মানে মেসি নিপাট ভদ্রলোক যে অরূপ বিশ্বাসকে চড় মারেনি, অন্য কোনো লোক হলে সে দুগালে দুটো চড় মারত। মেসি, কারণ আপনি যেভাবে একজনকে জোর করে বলপূর্বক তাকে আলিঙ্গন করছেন, বলপূর্বক তার কোমর ধরে দাঁড়িয়ে পড়ছেন, অফিসাররা বলছে আমাদের পরিষ্কার বলা ছিল কেন্দ্রের সাথে তোমরা কোনো কোঅর্ডিনেশন কোলাবোরেশনের মধ্যে যাওয়ার দরকার নেই, এখানে আসছো যাচ্ছ মাইনা পাও, এই অবধি। ফুটবলে 11 জন আমাদের আশা করি তৈরি হবে কোনো একদিন। ওয়ার্ল্ড কাপে আমরা আর ব্রাজিল আর্জেন্টিনার জন্য অনেক চেঁচিয়েছি, স্পেন পর্তুগালের জন্য অনেক চেঁচিয়েছি, কিন্তু ইন্ডিয়ার জন্য আমরা একটু চেঁচাবো। ডেলি আনলিস্টের আরো একটা নতুন এপিসোড। আর এই নতুন এপিসোডে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি পশ্চিমবঙ্গ সরকারের বা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খান আজকে আমার এই এপিসোডে আমার গেস্ট, আমাদের গেস্ট। ওয়েলকাম আমাদের এই এপিসোডে। নমস্কার। নমস্কার, কনগ্রাচুলেশনস। প্রথমেই নতুন দায়িত্ব, যদিও দায়িত্বটা অনেকদিন পেয়ে গেছেন, তাই কাজটা অনেকদিন ধরে চলছে। তার মধ্যেও যেহেতু আপনার সঙ্গে আমার এই পডকাস্টে প্রথম আড্ডা, সেই জন্য আরো একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ধন্যবাদ। আচ্ছা, একজন অঙ্কোলজিস্ট হিসেবে দীর্ঘদিন কাজ করার পর রাজনীতিতে আসার সিদ্ধান্ত, সেই যে মোড় পরিবর্তন, সেই মোড় পরিবর্তনের মুহূর্তটা কি ছিল? দেখুন, রাজনীতিতে নবাগত একদমই নই, কারণ যখন থেকে এমবিবিএস আছি তখন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তো ইনফ্যাক্ট আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আমাদের যেটা মেডিকেল স্টুডেন্টসের প্ল্যাটফর্ম মেডিভিশন, তার একজন বলতে পারেন ফাউন্ডিং মেম্বারের মধ্যে একজন ছিলাম। ন্যাশনালি আমাদের এই বডিটা তৈরি হয়েছিল 2014 সালে। তো তখন থেকে আমরা মেডিকেল স্টুডেন্টসদের নিয়ে মেডিভিশনে বিভিন্ন কাজ করেছি। আর মেডিভিশন যখন মেডিকেল স্টুডেন্টস মানে আমার অর্থাৎ এমবিবিএস এমডি কমপ্লিট হলো, তখন আমি চিকিৎসক হিসেবে ডেফিনেটলি প্র্যাকটিসও করতাম, কিন্তু তার সাথে সাথে সমাজের প্রতি যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্যে যুক্ত ছিলাম। এবং অন্যায় থাকলে সবার আগে প্রতিবাদ করা, আমার মনে হয় যে পড়াশোনা করে যদি আমি প্রতিবাদ মানে অন্যায় দেখলে প্রতিবাদ না করি, তাহলে আমার পড়াশোনা কোনো ভ্যালু নেই। পড়াশোনা করা শুধুমাত্র আমার গাড়ি বাড়ি করার জন্য নয়, বা আর্থিক সচ্ছলতার জন্য নয়। আর্থিক সচ্ছলতা করার জন্য তাহলে পড়াশোনার মানে এডুকেশনের লাভ কি? বিং এডুকেটেড ইজ নট ইকুইভ্যালেন্ট টু আর্নিং মানি অর মিন্টিং মানি। সমাজের প্রতি দায়িত্ব আছে, ডেফিনেটলি একটা প্রফেশন থাকতেই পারে, কিন্তু প্রফেশন থাকাও উচিত। কিন্তু তার সাথে সাথে সমাজের প্রতি যখন অন্যায় হচ্ছে, যখন আমার ভাই বোনেদের দেখছি, মানে অর্থাৎ আমার সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দেখছি, তাদের যুব সমাজে তাদের থেকে চাকরি চুরি হয়ে যাচ্ছে, এই গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি হচ্ছে, তখন প্রতিবাদ করা এটা আমাদের মনে হয় যে অধিকার শুধু না, সেটা আমাদের দায়িত্ব। একদম। এবং সেখান থেকেই বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন যখন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, যখন আমরা জানেন যে রিক্রুটমেন্ট স্ক্যামের সবার আগে
আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার দায়িত্বে যখন আমি ছিলাম তখন মানে সত্যি কথা বলতে যুব সংগঠনের মধ্যে আমরা সবার আগে প্রতিবাদ করেছিলাম, বিকাশ ভবন অভিযান করেছিলাম 2022 সালে। তারপর বিষয়টি প্রকাশ্যে আসে, মানে ইনফ্যাক্ট যখন 2021-এর নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা হয়েছিল আমাদের ছেলে মেয়েদের, যুব সমাজকে প্রায়, এবং বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছিল 2021-এর নির্বাচনের পর, তো সেটা সেই পরিস্থিতিতে মানুষ খুবই ভীত সন্ত্রস্ত ছিল। কিন্তু তার সেই সুযোগে দেখলাম যে নানা লোক যারা তৎকালীন সরকারে ছিল তারা সেই সরকারে থাকার অপব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে লুটপাট চলছে। কেউ তোলাবাজি করছে, কেউ সিন্ডিকেট করছে, যে পুকুর দেখলে ভরাট করে বেড়াচ্ছে। তো ন্যাচারালি 2021-এর নির্বাচনের পর মানুষ এর মধ্যে একটা সবসময় একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেছিল। এবং যুব সমাজ ইনফ্যাক্ট তখন আমাকে ভারতীয় জনতা যুব মোর্চার দায়িত্বে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। তো সেই সময় থেকে 2021-এর ডিসেম্বর থেকে শুরু করে আজও পর্যন্ত সেই দায়িত্ব পালন করছি। এবং বিভিন্ন সময়ে যখনই কোনো অন্যায় হয়েছে প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদকে আমরা শুধুমাত্র একদিনের একটা টেলিভিশন প্রতিবাদ মানে শুধু এই টেলিভিশনে মুখ দেখানো, একটা ছবি তুলিয়ে তারপরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করানো, এটা আমাদের রাজনীতি নয়। একদম সামাজিক কোনো একটা যদি অন্যায় হয়, সেই সামাজিক অন্যায়টা কেন হচ্ছে সেই রুট কজটা ফাইন্ড আউট করে সামাজিকভাবে পরিবর্তন করানোটা, সেটা আমাদের কাছে বিশেষ ডেফিনেটলি একটা প্রায়োরিটি থাকে, সেটাই অবজেক্টিভ থাকে। শুধু সেটা তো ইভেন্ট হয়ে যায় না। একদিন আমি প্রতিবাদ করলাম, টেলিভিশন ক্যামেরায় 200টা ক্যামেরা নিয়ে ঘুরলাম, তারপর এই এই করলো ওই করলো, দ্যাট ইজ প্লেইং টু দ্য গ্যালারি। তাতে কিছু একদম সামাজিক তাই, চিন্তা ভাবনা কিছু একদম হয় না। তাই। তো আমার ইনফ্যাক্ট 2021-এ যখন যুব মোর্চার আমার দায়িত্ব দিল আমাদের সংগঠন, তো আমি প্রথম যেটা মানে আমি তখন একটা ডিসেম্বর মাস ছিল, ডিসেম্বর শেষ উইক, তো জানুয়ারির ইনফ্যাক্ট শেষ উইকের ওখানে ওই সময়টা আমি এখান দিয়ে যাচ্ছিলাম যখন এই গান্ধীজির, আমাদের ধর্মতলায় গান্ধীজির মূর্তির নিচে দেখলাম আমাদের ছেলেমেয়েরা সব বসে আছে, অনেক ছেলেমেয়ে বসে আছে যুব সমাজ। জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বললো যে চাকরি চুরি, মানে যে ওরা বলে যে না আমাদের নাম মেরিট লিস্টে মেধা তালিকা আগে আছে কিন্তু আমাদের থেকে আমরা চাকরি পাইনি, যারা নিচের নাম আছে তারা পেয়ে গেছে। তা বললাম সেটা আবার হয় নাকি, মানে আমি তো এটা মানে নর্মাল লজিকে বুঝতে পারছিলাম না। বলে না এরকমই হয়েছে। তো ন্যাচারালি আমরা সেটার মধ্যে আরও উই ডাগ ডিপার ইনটু ইট। তো তারপরে আমরা দেখলাম যে ওরা যা বলছে একদম ঠিক কথা বলছে, এবং ওদের সঙ্গে যখন কথা বললাম তারপরে নেক্সট 1-2 মাস ধরে, তো সেই সময় দেখলাম যে ওরা অনেক আশা ভরসা করেছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তারপরে মমতা ব্যানার্জির ভাই অভিষেক ব্যানার্জি, তাদের ওপর ভরসা করেছিল যে তারা নাকি, পরে তো জানতে পারলাম যে কার গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, বা কাকে ডাকা হচ্ছে এই চাকরি চুরির জন্য, সেটা কার কালীঘাটের কাকুর ভাইপোকে, সেগুলো আমরা ক্রমশ জানতে পারলাম। তখন ওরা তাদের উপর ভরসা করেছিল এবং ওদের বিশ্বাস ছিল যে তারা বিচার দেবে। তো তারপরে যখন তখন আমরা বললাম তো জিনিসটা এত বড় যদি স্ক্যাম হয়ে থাকে, তো আমাদের মনে হয়েছিল যে এটা শুধুমাত্র মানে এটা কোনো একটা স্প্লিট ইনসিডেন্ট নয়, এটা কোনো একটা মেজর কিছু অর্গানাইজ ক্রাইমেরই কিছু হবে। তো আমরা প্রথম প্রতিবাদ করেছিলাম বিকাশ ভবন অভিযান, সেখানে সম্মানীয় আমাদের তৎকালীন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি উপস্থিত ছিলেন, আমাদের সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য তিনিও উপস্থিত ছিলেন, জলকামান খেয়েছি। এবং তারপরে যখন বিষয়টি প্রকাশ্যে আসলো, তারপরে ইডি তদন্ত হলো, এবং তারপরে আমরা দেখতে পেলাম যে আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী এবং দুর্ভাগ্যক্রমে তিনি তৎকালীন আমার বিধানসভার বিধায়ক, বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ডের ঘাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, যা ভারতবর্ষে কেউ দেখেনি। এবং সবাই জিজ্ঞেস করছে যে মানে পশ্চিমবঙ্গে তোমরা বলছো শিল্প নেই, টাকা পয়সা নেই, ইনভেস্টমেন্ট নেই, দেখো কত ইনভেস্টমেন্ট আছে, কত টাকা আছে। তো এই পরিস্থিতি হচ্ছিল, আমাদের বন্ধুরা বলছিল যেটা আমাদের কি হয়েছে, আমাদের বন্ধুরাও তো তারাও চাকরি পায়নি এখানে, তাদেরকে আমাদের জেনারেশন তাদের চাকরির জন্য অন্য রাজ্যে পাড়ি দিতে হয়েছে, তারা পরিযায়ী হয়ে গেছে। ইনফ্যাক্ট এই যে পুরো বিষয়টা প্রকাশ্যে এলো, এবং তখন দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র নতুন মানে শিল্প আসেনি, বিনিয়োগ আসেনি তো নয়, সরকারি যে কটা চাকরি ছিল সেগুলোও চুরি হয়ে গেছে। আচ্ছা, সেই যে সিচুয়েশনটা ছিল সেটা কি তাহলে এখন পাল্টাতে চলেছে? রাজ্যবাসী কি ভালো দিন দেখার অপেক্ষায় রয়েছে, না ভালো দিন দেখা শুরু হয়ে গেছে? ভালো দিন দেখা তো মানে মানুষ ভরসা করেছে, এবং মানুষের সেই এই যে ভয়ের পরিবেশ কেটে ভরসা, এটা শুধুমাত্র একটা কয়েনেজ নয় অফ আ টার্ম, এটা কোনো একটা জাস্ট স্লোগান নয়, এটা একটা বাস্তবে সেটা প্রত্যেকটা কাজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। এবং ছেলেমেয়েরা আজকে আশা ভরসা করছে যে আমাদের, এবং সেইভাবেই আমাদের কাজ হচ্ছে যে স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয়,
কারণ হুম হুম। নিয়োগে স্বচ্ছতা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলছে যে চাকরি কেন চুরি হবে, আর চাকরি ক্ষেত্রে যাতে কেউ কোনোভাবে কাটমানি চুরি এগুলো না করতে পারে, জোর চুরি না করতে পারে। ওএমআর শিট হলে, ওএমআর পরীক্ষা হলে সেই ওএমআর শিটের কপি তাকে দিয়ে দেওয়া হবে, পরীক্ষার্থীকে আপলোড করে দেওয়া হবে, এই যে কথাগুলো বলছে, কারণ যাতে ট্রান্সপারেন্সির উদ্দেশ্যে। ওই ওএমআর জালিয়াতি যেটা করেছিল, ওএমআর জমা নিয়ে তারপর সেই ওএমআর খুঁজে পাওয়া যাচ্ছে না, ট্র্যাক পাওয়া যাচ্ছে না, এটা শুধুমাত্র এই প্রাইমারিতে শুধু না, বিভিন্ন পরীক্ষা যখন হয়েছিল রাজ্যের জয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইনভেস্টিগেশন চলছে, দেখা যাচ্ছে মানে একের পর এক পরীক্ষা, চাকরি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং একটা অর্গানাইজ স্ক্যাম চলেছে। এবং এই ক্ষেত্রেই আমার মনে হয়েছিল, এবং যুব সমাজকে তখন আমরা যখন আন্দোলন করলাম, যে শুধু একদিনে আমরা থেমে যাইনি, আমরা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় জেলায় চোর ধরো জেল ভরো এই কর্মসূচি করেছি। বিকজ শুধুমাত্র এক জায়গায় মানে একদিনের ওই যে বললাম মিডিয়াতে দেখানোর উদ্দেশ্যে হুম নয়, হুম। কারণ মানুষকে এটা মানুষের যুব সমাজের জাগরণ ঘটাতে হবে। আমাদের ছেলেমেয়েরা এই যে লক্ষ লক্ষ, আমরা কোভিডের সময় দেখতে পেলাম যে লক্ষ লক্ষ মানুষ তারা পরিযায়ী হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারছি পরিযায়ী শ্রমিক আমাদের কত হয়ে গেছে পশ্চিমবঙ্গে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 55 লক্ষের ঊর্ধ্বে। রাইট। তো অ্যাকচুয়াল তার মানে এটা তো তথ্যর বাইরে আরো বেশি। অনেক রয়েছে। হ্যাঁ, যেখানে আমরা দেখতে পেতাম যে ডেঙ্গিতে যেভাবে তথ্য গোপন করতো এর আগের সরকার, যে ডেঙ্গিকে বলা হতো অজানা জ্বর, ডেঙ্গিকে ডেঙ্গি বলা যায় না, 3 জন ডেঙ্গি কেস বলা মানে বুঝতে হবে যে 30 জনের ডেঙ্গি হয়েছে। তো 55 লক্ষ যদি পরিযায়ী শ্রমিক হয় তাহলে অ্যাকচুয়াল সংখ্যা আরও বেশি। তো এতজন মানুষ চাকরি পাচ্ছে না, এটা পশ্চিমবঙ্গ হতে পারে? আমাদের পশ্চিমবঙ্গ একসময় আমরা ভারতবর্ষের রাজধানী ছিলাম, উই ওয়ার দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো তৎকালীন সেই অবস্থায় মানে অখণ্ডিত ভারতের আমরা ক্যাপিটাল ছিলাম, রাজধানী ছিলাম। পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষের বলা হতো যে চালিকা শক্তি, হুম হুম। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো সেই দিনটা আবার ফিরিয়ে আনতে হবে। তো আমরা তাহলে সেই কবিগুরু দিনটা আসছে, আমরা সেই মানে দিনে কাজ সাধারণ শুরু, মানুষ হিসেবে সেটা অবশ্যই অবশ্যই সেই দিন অপেক্ষা করছি। সরকার চাইছে, মানুষ চাইছে, আর কি চাই? একদম। সরকার মানুষের এই যে ইচ্ছা, সেই ইচ্ছা শক্তির ওপর চলছে। এবং আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়, তিনি বিশেষ করে খুব, আমার মনে হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে খুব চান যে পশ্চিমবঙ্গকে উত্থান হোক, পশ্চিমবঙ্গ যে ঋত গৌরব সেটা পুনরুদ্ধার হোক। মানে উনি মানে এটা শুধুমাত্র উনি পলিটিক্যাল, উনি যে স্লোগান দিচ্ছেন বা পলিটিক্যাল কোনো ক্যাম্পেইন স্পিচ না, বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ওনার বিশেষ প্রায়োরিটি আমরা দেখেছি। সেই জন্য ওনার কথাও বললে, এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গে বাসী, আমাদের বাঙালিদের আবেগ সেটা, যে আমরা চাই যে পশ্চিমবঙ্গ এগিয়ে আসুক। ভারতবর্ষে আজকে আমাদের পার ক্যাপিটা ইনকাম ভারতবর্ষের অ্যাভারেজের নিচে চলে গেছে, ভাবুন কী অবস্থা। নাই। তো সেই অবস্থা থেকে আমরা যাতে আবার লিডিং স্টেট হিসেবে ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে অংশগ্রহণ করি, বিকশিত ভারত বলছি 2047। হুম হুম। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেছেন যে ভারত তখনই বিকশিত হতে পারে যখন পশ্চিমবঙ্গ বিকশিত হবে। পশ্চিমবঙ্গে যে চলছিল, ছেলেমেয়েরা যদি পরিযায়ী হয়ে যায় সারাদিন ধরে, যাদের চাকরি চুরি হয়ে যাচ্ছে, কোনো শিল্প নেই, চাকরি নেই, বিনিয়োগ নেই। আমরা ইভেন আমাদের ডেলি যে বিভিন্ন চাষিদেরকে দেখেছি, আলু চাষি থেকে শুরু করে বিভিন্ন চাষের ক্ষেত্রে দেখেছি, তাদের সেই যে দাম সেটা পাচ্ছে না, তাদের কোনো ব্যবস্থা নেই। চারিদিকে সিন্ডিকেট, কাটমানি। আপনি বাড়ি করতে যাবেন, একতলা থেকে দোতলা করতে যাবেন নিজের জমির ওপরে, সেখানেও সিন্ডিকেট বাহিনী চলে আসছে। এটা হয় একটা, এত অরাজকতা চলতে পারে না। তো সেই অবস্থায়, এবং যদি একটা রাজ্যে এরকম অবস্থা চলে তাহলে সেই দেশ কী করে এগোবে? এবং যে রাজ্যটা ভারতবর্ষের চালিকা শক্তি, আমরা মানে আমরা প্রাউডলি বলি জনগণমন, ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং দুটোই আমরা আমাদের পশ্চিমবঙ্গের মাটি থেকে। আমরা বলি যে আনন্দমঠে থেকে সেই উৎসাহ নিয়ে বন্দে মাতরম ধ্বনি দিয়ে সমগ্র ভারতবর্ষ জুড়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভারতবর্ষকে স্বাধীন করেছেন। তো সেই যেখান থেকে উৎসস্থল, তো সেই মাটি এত কলুষিত হয়েছে। শুধু আমাদের একটা সময় চলছিল, আপনি ভাবুন, যে সারাক্ষণ সবজি খুন, ধর্ষণ, এবং তার সাথে সাথে চুরি, দুর্নীতি, কখনো শুনছি রেশন চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, মানে এত গরু পাচ্ছে, মানে এত একটা মানে সে A to Z, অ আ ক খ দিয়ে, যেমন ক দিয়ে কয়লা চুরি, গ দিয়ে গরু চুরি, এরকম অবস্থা হয়ে যাচ্ছিল। ইভেন ব একদম। দিয়ে পায়খানা চুরিও পরিস্থিতি হয়ে গেছিল। মানে দুর্ভাগ্য এটা, কিন্তু সেই অবস্থা করে দিয়েছিল। একদম। এত কেন নেগেটিভ থাকবে? আমাদের পশ্চিমবঙ্গের গ্রোথ স্টোরি শুড বি অ্যাবাউট পজিটিভিটি। আমরা কি করে আগামী দিনে আমাদের শিল্পক্ষেত্র, আমাদের বিজ্ঞান ক্ষেত্র, আমাদের সামাজিক বিভিন্ন মাধ্যম, আর্ট, কালচার, স্পোর্টস, এসবের জন্য পশ্চিমবঙ্গ এগিয়ে আসুক, সেই দিনটা আমরা চাইছি এবং সেই উদ্দেশ্যেই আমরা এগোচ্ছি। আর যেটা আমি বলবো, যে একদিকে যেমন দুর্নীতি চলেছে, তার সাথে সাথে আমাদের একটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে কারণ আমি একজন চিকিৎসক বলে শুধু না, যে কোনো একজন পশ্চিমবঙ্গবাসী, আমার মনে হয় যে আর জি কর কাণ্ডে যখন যে পরিস্থিতি হয়েছিল, হুম হুম।
এবং সেটা শুধু আরজিকর কাণ্ড না, তার আগে পরপর করে হাঁসখালি কাণ্ড, কামদুনি, পার্ক স্ট্রিট, একের পর এক যে ঘটনাগুলো ঘটছিল, এবং সেটা আরজিকরে মানুষের যে ক্ষোভ সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন সেটাই কর্তব্য ভোট রক্ষা। বাক্সে তার প্রতিফলন হয়েছে ভোটের খানিকটা। বিষয়ে আমি বলবো না, কর্তব্য এটা মানুষ দেখলে যে মানে মানুষের ধৈর্যের সীমা বের করে গেছিল। আপনি ভাবুন না, হাঁসখালি যে কাণ্ড ঘটেছিল 2022-23-এর সময়, সেই সময় আমাদের বোন নাবালিকা ছিলেন একজন, তাকে ধর্ষণ করা হলো এবং তাকে ব্লিডিং হচ্ছিল, সেই অবস্থায় তাকে, সত্যি কথা বলতে এটা মানে বাড়ির লোকেরও সেটা সব থেকে বড় অভিযোগ কি, জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। Right. এবং তারপরে, কারণ তাকে হাসপাতালে নিয়ে যায়নি, কোনো ডেথ সার্টিফিকেট ছিল না, তাকে ডাইরেক্টলি যাতে তথ্য প্রমাণ লোপাট হয় এবং সেই মানুষটাকে শেষ করে দিল, হাসপাতালে Right. নিয়েও যায়নি, একদম। নিয়ে যেতে দেয়নি। বাইক বাহিনী, তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে করেছিল, তাই তার বাইক বাহিনী এসে পুরো দিন বাড়ির সামনে এসে রেড করছিল যাতে কোনো তারা হাসপাতালে না নিয়ে যেতে পারে। শি নট জাস্ট ব্লেড টু ডেথ, আমি বলবো শি ওয়াজ বার্ন টু ডেথ। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ছিলেন যিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই নাবালিকার চরিত্রের উপর প্রশ্ন করেছিলেন। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়, এটা ইউপি নয়। মানে অন্যায়, এত বড় একটা ঘোরতর অন্যায় হলো, তারপরে তাকে বিচার প্রক্রিয়া তার বাড়িতে যাবে, তা না করে অন্য কোনো একটা প্রোগ্রাম থেকে শুনলাম তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করছে, 14 বছরের বয়স। মানে সেই ঘটনা, এই পরিস্থিতি, তারপরে আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেলাম সেখানেও তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে যে অন্যায়গুলো হলো, এবং সেই জায়গাটাতেই মনে হয় মানুষের একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি ক্ষোভের হচ্ছিল, বিস্ফোরণ আপনারা প্রকাশ্যে যার দেখতে পেলেন। বিস্ফোরণটা হয়েছে আমার এবারে। তো বিশ্বাস যে পশ্চিমবঙ্গের এমন কোনো ঘর নেই যে প্রতিবাদ করেনি। Right. কেউ রাত দখল করেছে, কেউ দিন দখল করেছে, কেউ ধর্ণা দিয়েছে, কেউ মোমবাতি মিছিল করেছে, কেউ মানববন্ধন করেছে, কিছু না কিছু প্রতিবাদের মধ্যে তারা থেকেছে, কারণ মানুষের সেই ক্ষোভটা খুব স্পন্টেনিয়াস ছিল একদম। এবং কোনো একটা সমাজের মধ্যে ছিল না। সমস্ত স্তরের মানুষ, সমস্ত বয়সের মানুষ, বয়োজ্যেষ্ঠ থেকে ছোট বাচ্চা, তারা বলছে জাস্টিস ফর আরজিকর। একদম। আচ্ছা, এবারে আমরা একটু ক্রীড়া দপ্তরের কথায় আসি, কারণ এই সরকারের শুরুতেই ক্রীড়া দপ্তরের নেতৃত্বে পরিবর্তন হয়েছে প্রথমের দিকে, এবং এমন একটি দপ্তরের যখন দায়িত্ব আপনি নিলেন, সেই অভিজ্ঞতাটা কিরকম? এরকম কিছু কি চিন্তা ভাবনা ছিল, নাকি একদম সাডেনলি আপনার কাছে এই দায়িত্বটা এলো? দেখুন, আমরা চিরকালই যেটা মনে করেছি, দল যেরকম আমাকে যেরকম দায়িত্ব যখন দিয়েছেন সেরকম ভাবেই আমরা পালন করি, সেটাকে আমরা 100% সিনসিয়ারিটির সাথে পালন করার চেষ্টা করি। দায়িত্ব, কারণ আমরা বারবার বলি, আমাদের দলের ক্ষেত্রেও এটা বলি যে আমরা কোনো পদ বলি না, আমরা দায়িত্বই বলি। আচ্ছা। তেমনি কোনো মন্ত্রকে যখন দায়িত্ব দেওয়া হয় সেটাও আমাদের কাছে একটা দায়িত্ব। এবং যুব সমাজের মধ্যে কাজ করার সুযোগ ভারতীয় জনতা পার্টি, আমাদের সম্মানীয় প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে দিয়েছিলেন। দীর্ঘ 5-6 বছর ধরে সেই কাজ করেছি, এবং যখন আমরা সরকারে এসেছি তখন যুব সমাজের মধ্যে কাজ করে এবং সরকারের বিভিন্ন প্রকল্পকে যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়া, এবং যে ক্রীড়া দপ্তর যা দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছে সেখানে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা খুব মানে আমাদের এত সম্ভাবনা আছে, কিন্তু তারপরেও আমরা দীর্ঘদিন ধরে যেভাবে স্বজন পোষণ, সিন্ডিকেট আর কাটমানিতে ক্রীড়া দপ্তর জর্জরিত থেকেছে, তো সেই অবস্থায় আমাকে যে দায়িত্বটা দিয়েছে, আমি সত্যিই আমাদের সর্বভারতীয় এবং রাজ্য নেতৃত্বের কাছে আমি ধন্যবাদ জানাই, কারণ এই দায়িত্ব আমার কাছে বিশেষ। কারণ আমরা আন্দোলন করেছিলাম যুব সমাজের জন্য, আমাদের আন্দোলনগুলো শুরুই হয়েছিল যুব সমাজের জন্য, তো সেখানে যুব সমাজের মধ্যে কাজ করার যে সুযোগ দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আমাদের দলের নেতৃত্বের কাছে, আর যে ক্রীড়া ক্ষেত্রের যা পরিস্থিতি হয়েছে আমি দেখলাম আসার সাথে সাথে, মানে আমরা তার আগেও দেখছিলাম, আমরা তো বলতামই, তো এক একটা অ্যাসোসিয়েশনে দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই মাথায় বসে আছে, কোনোটায় দেখছি একজন, তারা আমি জানি না সে কত বড় জিমন্যাস্টিক্স করে, শুনলাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই হলেও নাকি জিমন্যাস্টিক্স না অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাথার উপর বসে আছে, আবার আরেকজন নাকি টেবিল টেনিস খেলে, আবার কেউ বলে নাকি ফুটবল খেলে, মানে প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তাকে হেড বানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট বানিয়েছে, কারণ তার কৃতিত্ব কি, সে ফুটবলার নয়, সে জিমন্যাস্টিক্স কতটা করেছে আমার জানা নেই,
মানে ওই চেহারা নিয়ে ওনারা কতটা জিমন্যাস্টিক্স করতে পারবেন তাও আমার জানা নেই, বাট আমি ফিটনেসের কথা বলছি, থাকতেই পারে ওনাকে কারোর ভাই বোন যাই হতো, কিন্তু তাদের তো মিনিমাম সেই কিছু তো এক্সপার্টাইজ থাকা উচিত ছিল, কিন্তু সেইগুলো দেখা হয়নি। প্রত্যেকটা ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নেতা মন্ত্রী তাকে বানিয়ে রেখেছে, কাকে তো শুনলাম নাকি হকি, সেও জীবনে হকির মানে ওই যে হকির যে ইয়েটা থাকে, স্টিকটা থাকে, হকি স্টিক জীবনে ধরেনি, তাকে হকি স্টিকের মাথার ওপর বসিয়ে দিয়েছে হকি অ্যাসোসিয়েশনের উপর। তো এরকম হকি ফেডারেশন, ফুটবল ফেডারেশন, সব মাথার ওপর কেউ না কেউ তার ভাই বা তার বিশেষ ভাই কেউ না কেউ রয়েছে। তো তার ফলে ন্যাচারালি ক্রীড়ার পুরো ব্যাপারটা একটা পলিটিক্যাল সিন্ডিকেট হয়ে গেছে, এবং আমাদের ছেলেমেয়েরা সুযোগও পায়নি। এবং খেলো ইন্ডিয়ার মতন এত বড় একটা প্রকল্প যাতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশাল বেনিফিট হয়েছে ছেলেমেয়েদের, তারা সেই সুযোগ থেকে বঞ্চিত ছিল। মানে এই রাজ্য পুরোপুরি বঞ্চিত ছিল মানে সরকার দিয়ে রেখেছে, কেন্দ্র সরকার খেলো ইন্ডিয়া, বাট আমাদের রাজ্য সরকার থেকে আমি ছেড়েই বারবার এসে জিজ্ঞেস করছি বিভিন্ন অ্যাসোসিয়েশন, আমাদের যারা অফিসার আছেন, বলে না আমাদেরকে ইনস্ট্রাকশন ছিল যে কেন্দ্র সরকারের প্রকল্প আমরা নেব না। আচ্ছা, অ্যান্ড খেলো ইন্ডিয়ার মাধ্যমে আমরা একটা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ভীষণভাবে গত 8 বছর ধরে ছিল, এতদিনে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে যেত, ছেলেমেয়েরা সেখানে প্র্যাকটিস করতে পারতো, সেটা তো রেডি তো হলোই না, কিছুই কাজ হয়নি। আর তার সাথে সাথে যে আমাদের স্পোর্টস পার্সন, তাদের কি আছে, বিশেষ করে যারা এই ধরুন 12-14 বছর বয়স, তারা যখন প্রফেশন হিসেবে স্পোর্টসটাকে নেবে কি নেবে না, সেই সময় একটা গ্রোথ, যে সময়টা তাদের মেন ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টের ফেজ, এবং তাদেরকে ডিসিশন মেকিংটা করতে হয়। 16, আন্ডার 17, আন্ডার 18, আন্ডার 19, যে টাইম, এই পিরিয়ডটা একটা সময় আপনি ধরুন 30 হয়ে গেলেন, তখন আপনি একটা স্পোর্টস পার্সন এদের প্রতিষ্ঠিত হয়েছেন বা অন্য কোনো ক্ষেত্রে আপনি চলে গেছেন, কিন্তু এই বয়সটা ধরুন 11 থেকে 20, 19, এই টাইমে, এই এজে আপনাদের মানে এটা হলো ফর্মেটিভ ইয়ার্স। তো তাদেরকে বিভিন্ন ধরনের প্রফেশনাল সাপোর্ট, কোচিং সাপোর্ট, আরও নিউট্রিশনাল সাপোর্ট, এসব দেওয়ার জন্য খেলো ইন্ডিয়া বিভিন্ন স্পোর্টস পার্সনদের জন্য অনেক সাপোর্টই বিশেষ ব্যবস্থা আছে। তো সেইগুলো থেকেও তারা বঞ্চিত। তার প্যারালাল কিছু না হয় করতো রাজ্যের ছেলেমেয়েদের জন্য, তাও করেনি। সেই কারণে কি আমরা এতটা পিছিয়ে ছিলাম এই হরিয়ানা, পাঞ্জাব এদের এই জন্য তুলনায়? হরিয়ানা ওইভাবে করে সোনা নিয়ে আসছে। আমাদের ছেলেমেয়েরা, আমাদেরকে একজন দেখলাম ফুটবলে সন্তোষ ট্রফি খেলার জন্য একজনকে, সে উত্তরপ্রদেশে যাচ্ছে, টেবিল টেনিস খেলার জন্য কেউ ত্রিপুরা চলে যাচ্ছে, হকি খেলার জন্য উড়িষ্যা চলে যাচ্ছে। মানে আমরা যেমন একদিকে চাকরির জন্য পরিযায়ী হতে দেখেছি, তেমনি খেলোয়াড়দেরকেও পরিযায়ী বানিয়েছে, তাদেরকে প্র্যাকটিস করতে। আর যারা পরিযায়ী হয়নি তারা বাধ্য হয়েছে, তারা এখানে মানে খুব দুর্ভাগ্যের সাথে তাদের সেই ক্রীড়াবিদ মানে খেলোয়াড় হওয়ার যে স্বপ্ন, সেটাকে বিসর্জন দিতে হয়েছে পশ্চিমবঙ্গে থেকে। এই পরিস্থিতি হয়েছে। আচ্ছা, যখন দপ্তরের দায়িত্ব নিলেন, তখন এসে এখানে কাজ করতে যখন শুরু করলেন, তখন কোন বিষয়টি আপনাকে সব থেকে বেশি অবাক করলো এতদিনের কাজকর্মের মধ্যে? সরকারের একটা নীতি থাকা উচিত, নিয়ম থাকা উচিত, নিয়মানুবর্তিতা থাকা উচিত, কোনোটাই নেই। এর আগে সরকার, আমি যখনই এসে জিজ্ঞেস করছি কোনো পলিসি, ধরুন আমি স্পোর্টস পার্সনদের কোনো সাপোর্ট বা কোনো গ্র্যান্ট দেবো, কোনো পলিসি আছে? বলেন না। আগে সরকার মন্ত্রীবাবুর ইচ্ছা হলে তিনি পাবেন, ক্যাচ আসলে তিনি পাবেন, ক্যাচ না পেলে তিনি পাবেন। আল্লাহ, এটা তো সিস্টেম হয় না সরকারের, সেটা তো একটা প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারে, কিন্তু এটা কোনো ক্লাব, বলে না, এটা ক্লাবের এক্সটেনশন হিসেবে নাকি চলতো, কোনো একটা ক্লাবের, বুঝতেই পারছেন কোন ক্লাবের, তো সেই ক্লাবের একটা এক্সটেনশন অফিস হিসেবে চলতো, বাকি ওই ক্লাব নির্ধারণ করতো কে কী পাবে না পাবে, মানে ক্লাব ঠিক করবে। তো হাউ রিডিকুলাস ইট ইজ, এবং তার জন্য আমাদের ছেলেমেয়েরা ভীষণভাবে বঞ্চিত হয়েছে। এটা স্পোর্টস কোনো পলিসি নেই, তা আমি কাকে ফেলিসিটেট করব, কাকে সাপোর্ট দেব? ইভেন আমি কোন স্টেডিয়াম কোন পারপাসে ইউজ করার জন্য, অনেক ক্ষেত্রে আমরা স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য আমরা স্টেডিয়ামগুলো আমাদেরকে ফ্রিতে ছাড়তে হয়। তো সেখানে যাতে একটা ইন্টারন্যাশনাল গেমস হোক, ন্যাশনাল গেমস হোক, বা কোনো কম্পিটিশন হচ্ছে, ধরুন ডুরান্ড কাপ হচ্ছে, বা সিএফএল হচ্ছে, বা আই লিগ হচ্ছে, যেটাই হোক, কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে, তো সেই যে কোনো টুর্নামেন্ট বা ধরুন একটা কোনো ইন্টারস্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তো সেক্ষেত্রে সরকারের নিশ্চয়ই নীতি থাকা উচিত, কাদের ছাড়বো না, কত টাকা ছাড়বো, কোনো কিছু পলিসি নেই। আমি কোনো কিছু একটা সরকারের চলার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এসওপি থাকা উচিত, কোনো এসওপি নেই। আমি যাই চাইছি কোনো রেফারেন্স পাচ্ছি না। মানে একটা সরকার কি করে উইদাউট এনি রেফারেন্স জাস্ট নিজেরই উইমস অনুযায়ী চলে, মানে এর আগের সরকার সেভাবে দেখিয়ে গেছে। আমি কোনো কাগজপত্র হচ্ছে না, আমাদের এখন বসে বসে প্রত্যেকটা গাইডলাইন্স, ফ্রেমওয়ার্ক, সেগুলো বানাতে হচ্ছে, কারণ আমি তো আমার উইমস অনুযায়ী চলবো না, আমার সরকারিভাবে যে একটা নীতি থাকে সেইভাবে চলবে, সেই সেগুলো এখন ফ্রেম করতে হচ্ছে। বাট এইগুলো কেন থাকবে না? মানে একটা সরকার 15 বছর ধরে ছিল,
মানে দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট টাইম, 15 দিনের জন্য তো ছিল না, সাফিসিয়েন্ট, মোর দেন সাফিসিয়েন্ট টাইম, একটা এস্টাবলিশ গাইডলাইন্স ফ্রেমওয়ার্ক থাকা উচিত। তা নেই, তার ফলেই ওরকম হয়েছে, মেসি কাণ্ডে মেসো চলে এসছে। এটা ভালো। 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, নীতি নেই বিক্রি তো, যে হয়েছে। মনে হয়েছে। একদম। আচ্ছা, এই যে একটা আপনি ঘোষণা করেছেন 50 কোটির একটা স্পোর্টস ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। এটি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে স্পোর্টস ইউনিভার্সিটি তার থেকে কিভাবে আলাদা হবে? কি, কি পরিকল্পনা রয়েছে? দেখুন, স্পোর্টস ইউনিভার্সিটি মানে আমাদের যারা প্রফেশনাল স্পোর্টস হুম। পার্সন হতে চায়, যারা প্রফেশন হিসেবে স্পোর্টসকে নিতে চায়, তাদের প্রপার কোনো এক্সপোজার, গাইডলাইন্স, ফ্রেমওয়ার্ক কিছুই থাকে না। হুম, বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং অনেক অ্যাসোসিয়েশনে তাদের ইন্টারনাল অনেক কিছু রাইভালরি থাকে, তার ফলে ওকে এগোতে দিচ্ছে না, ওখানে এগোতে দিচ্ছে না। তো এইসব অভিযোগ আসে, আমাকে এখনও শুনতে হচ্ছে। শুনলাম কোনো একটি পার্টিকুলার ডিসিপ্লিনে, স্পোর্টস ডিসিপ্লিনে 6টা অ্যাসোসিয়েশন। আচ্ছা। তো আমি নিচ্ছি না, কারণ তারা বিভিন্ন, এবং সবাই 6জনই বলছে, ক্লেম করছে তারা অরিজিনাল। ওকে। তো আমি তো ন্যাচারালি সেখানে আমাদের এখন এনকোয়ারি হচ্ছে যে কারা অরিজিনাল, কারা কি, বা 6জন একই সাথে। এবং তার ফলে কি হচ্ছে দেখলাম, একজন ন্যাশনালি অ্যাক্রেডিটেড, একজন স্টেট গভর্নমেন্টের সাথে অ্যাক্রেডিটেড, একজন কোনো কিছু হয় না, এদিকে ইনফ্লুয়েন্সিয়াল ছিল, কোনো একজন তৎকালীন তৃণমূল নেতার মাথায় বসেছিল। তো এরকমভাবে চলে না। তো প্রত্যেকটা ডিসিপ্লিন গভর্নমেন্ট যদি রিকগনিশন করে, তো একটা প্রপার সিস্টেমে থাকা উচিত। তো সে ন্যাচারালি, এবং তার ফলে আমাদের ছেলেরাও অনেক বিব্রত হয়েছে, ছেলেমেয়েরা, তারা সুযোগও পায়নি। যে ইভেন একটা স্পোর্টস ইউনিভার্সিটি, তার নির্দিষ্ট কারিকুলাম থাকে হুম, হুম। এবং সেই নির্দিষ্ট কোর্সেস থাকে, এবং তার সাথে সাথে তারা আগামী দিনে যাতে বিভিন্ন এক্সপোজার পায়। ধরুন, আমি স্পোর্টস মানে তো শুধু ক্রিকেট ফুটবল না, ক্রিকেট একদম। ফুটবলে আমাদের আছে, কিন্তু তার মানে অ্যাথলেটিক্স থাকতে পারে, রাইট। তো এখানে রাইফেল শুটিং থাকতে পারে, আর্চারি থাকতে পারে, কাবাডি হাই থাকতে জাম্প, পারে। লং জাম্প, কাবাডি, ক্যারাটে, টাইকোয়ান্ডো, কত কিছু আছে। ঠিক। তো আমাদের তো প্রত্যেকটা দিকের কথা ভাবতে হবে। টেবিল টেনিস আছে, লন টেনিস আছে, ব্যাডমিন্টন আছে, তা সুইমিং আছে। সেগুলো সব কিছুকে একটা স্ট্রিমলাইন করা, এবং যারা স্পোর্টসকে আগামী দিনে একটা প্রফেশন হিসেবে নিতে চায় তাদেরকে, এবং তাদের অনেকের ক্ষেত্রে হয় কি, যখন পাস আউট করার পর মানে তারা তো এখানে সেইভাবে কোনো কোর্স অর্গানাইজডভাবে নেই, পুরো হুম। আনঅর্গানাইজড একটা সেক্টর, সেটাকে অর্গানাইজ করা। এবং অনেক ক্ষেত্রে তাদের স্পন্সরশিপের অভাব হয়, তারা যাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে অসুবিধা হয়। তো সেইগুলোরও একটা প্রপার স্ট্রিমলাইনিং থাকবে, সেগুলোর অপরচুনিটিসগুলো একটা সেন্ট্রালাইজডভাবে আসবে, তাদের ছেলে মেয়েদের বাইরেও অনেক বেটার হবে এক্সপোজারের দিক থেকে। তারা ন্যাশনাল টুর্নামেন্ট বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে আসার একটা, মানে সেখানে এক্সপোজার, সেখানে সুযোগ পাওয়ার অনেক বেটার চান্স থাকবে। আর তার সাথে সাথে লোকে অনেকটা বিশ্বাসযোগ্যতারও বিষয় থাকে, একদম। যেখানে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ লাস্ট 10-15 বছর ধরে যেখানে অনেকভাবে আমরা পিছিয়ে গেছি, আমাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় তারা সঠিক জায়গায় সুযোগ পায়নি। হুম, হুম। কারণ এর আগে সরকারের ইটসেলফই ক্রেডিবিলিটি ছিল না। 6টা করে অ্যাসোসিয়েশন, এবং ন্যাশনাল কোনো গেমস হচ্ছে, সেখানে 6টা অ্যাসোসিয়েশন 6 ধরনের প্রতিনিধি পাঠাচ্ছে। তাহলে একটা স্টেটের 6 ধরনের প্রতিনিধি হয় নাকি, একজনই প্রতিনিধি? তো ন্যাচারালি তারা কনফিউজড হয়ে, এরকমও হয়েছে যেখানে ধরেন কাউকেই ঢুকতে দেয়নি, ও তাতে আচ্ছা। পশ্চিমবঙ্গ কোনো রিপ্রেজেন্টেশন নেই। নেই। ওকে। আচ্ছা, এই যে আপনি বলেছেন যে ক্রীড়া প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে চান, স্বজনপোষণ মুক্ত করতে চান। বাস্তবে কিভাবে করবেন? কি পরিকল্পনা রয়েছে? দেখুন, প্রথমেই আমরা একটা স্পোর্টস পলিসি ড্রাফট করছি। ওকে। সে বিষয়ে বিস্তারিত আমাদের, কারণ বিভিন্ন যারা স্পোর্টস পার্সন আছে, বিভিন্ন ডিসিপ্লিনের আছেন, তাদের থেকে ওপিনিয়ন নেওয়া হবে। হুম, এবং স্পোর্টস পলিসি আসার সাথে সাথে অনেক কিছুই গাইডলাইন্স আমরা ইনফোর্সড করা যাবে, যেখানে যতটা পারা যাবে যে স্বজন পোষণ, রাজনীতিকরণ, এগুলো থেকে মুক্ত রাখা। কারণ স্পোর্টস এমন একটা জায়গা যেখানে স্প্যানিং অ্যাক্রস আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস থাকলেও স্পোর্টস ইউনাইটস অল। হুম, এবং সেক্ষেত্রে আমাদের স্পোর্টস পার্সনদের মধ্যেও মানে সব স্তরের মানুষ আসা উচিত। হুম, হুম। তো ন্যাচারালি সেই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে। আর আমাদের বিশেষ করে রাজনীতি আমি যে দেখছি এখন, যে যেভাবে এক একটা কমিটিতে সব রাজনৈতিক ব্যক্তিত্বদের মাথার উপর বসিয়ে রেখেছে উইদাউট এনি স্পোর্টিং ক্রেডেন্সিয়াল, সেটা জাস্ট বিকজ আগে সরকার চেয়েছিল বলে বসেছিল, এটা হতে পারে না। খেলার ময়দানে খেলাধুলাই হবে, রাজনীতির ময়দানে রাজনীতি করুক। কিন্তু খেলার ময়দানে যখন রাজনীতি আসে, তখন সেই জায়গাটায় খেলা পরাজিত হয়ে যায়, খেলোয়াড়রা পরাজিত হয়েছে, এবং সেটাই হয়েছে বিগত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে। কোন, কোন সংস্থার দিকে বিশেষ নজর রাখছেন? সকল স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উপরেই আমাদের নজর থাকবে। এরকম না যে শুধুমাত্র আমরা ক্রিকেট ফুটবল রিলেটেড ওইটুকুতেই আমরা ফোকাস থাকবো, হুম, মানে হুম। আমাদের অ্যাথলেটিক্সের দিকেও নজর রাখতে হবে। তবে তার সাথে সাথে যেখানে আমাদের বিশেষ যেগুলো মেজর, কেন ম্যাক্সিমাম মানুষ যে ধরনের খেলাগুলোকে ফলো করে, যেমন ক্রিকেট ফুটবল, সেখান নিয়ে মানুষের আবেগ জড়িত থাকে, সেখানে বিভিন্ন অভিযোগ আসছে, টেবিল টেনিস থেকে অনেক ধরনের অভিযোগ আসে। তো সেই অভিযোগগুলোও আমরা
প্রত্যেকটা স্টাডিও করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিই এবং ডিটেলসে সেটা খুঁটিনাটি করে এবং আমাদের যারা অফিসার আছেন এই ডিপার্টমেন্টে তাদের সঙ্গে কথা বলি। অন্যান্য আমাদের যারা বিভিন্ন ইনপুটস দেওয়া, যারা ধরুন স্পোর্টস পার্সন হোক, কোচেস হোক, তাদের থেকেও যে ইনপুটস আসে সেগুলো আমরা নিচ্ছি। তো হোপফুলি আমরা একটা সুন্দর একটা ট্রান্সপারেন্ট স্পোর্টিং সেক্টর পাবো পশ্চিমবঙ্গে। আচ্ছা, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সেটাকে ঘিরে কিন্তু মানে তার নির্বাচন, তার পরিচালনা নিয়ে নানা অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। হুম। ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার ভূমিকা এই বিষয়ে কতটা হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বিসিসিআই এর আন্ডারে রয়েছে। বিসিসিআই সেখানে বিসিসিআই যে নিজস্ব রুলস আছে, লোধা কমিশনের বিভিন্ন রুলস আছে, সেগুলো সিএবির ওপর অ্যাপ্লিকেবল। সেগুলো প্রপারলি ফলো করে তাদের করা উচিত এবং হুম। কোনো ধরনের যদি অভিযোগ আসে সেটা তারা যদি না সামলাতে পারে তখন সেক্ষেত্রে সরকার সেখানে ভূমিকা পালন করবে নিশ্চয়ই। ধরুন আর্থিক তছরূপের যদি অভিযোগ আসে বা অন্য কোনো স্পোর্টসের ধরুন আনফেয়ার কিছু মিনস অ্যাডপ্ট হয়েছে, স্পোর্টস এথিক্স কোথাও ভায়োলেট হয়েছে, তখন নিশ্চয়ই সরকার সেখানে ইনভলভ হবে। কিন্তু যদি মানে যেগুলো একটা স্বনিয়ন্ত্রিত সংস্থার মধ্যে যদি কোনো ধরনের ইন্টারনাল মাইনর ইস্যুসে ডেফিনেটলি সরকার ইনভলভের মধ্যে আমরা পলিটিসাইজেশন করতে চাই না। তবে কোনো গ্রস যদি ইরেগুলারিটিসের অভিযোগ আসে সেটাই আমার ডেফিনেটলি যেখানে মানুষের মধ্যে একটা বিরূপ সেই প্রতিক্রিয়া থাকবে, তখন মানুষের যদি দাবি থাকে তখন সেখানে আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলো খতিয়ে দেখব। আচ্ছা, কলকাতা নাইট রাইডার্স দীর্ঘদিন ধরেই মানে বাংলা থেকে খুব কম খেলোয়াড়কে সুযোগ দিচ্ছে, এই অভিযোগটা কিন্তু বেশ কিছুদিন ধরেই রয়েছে। আমি অভিযোগ করেছি এবং এই পরিস্থিতি সিএবির সঙ্গে বদলাতে প্রথম কি বৈঠক ভূমিকা? যখন হয়েছে হ্যাঁ। এটা আমারও প্রথম অভিযোগ ছিল হ্যাঁ। যে বর্তমানে যারাই কর্তা ব্যক্তি আছেন, তাদের নির্বাচিত কর্তা ব্যক্তি আছেন, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি কেকেআর কলকাতা নাইট রাইডার্স, কলকাতায় সেখানে কলকাতার কোনো প্লেয়ার নেই, মানে পশ্চিমবঙ্গেরই কোনো প্লেয়ার নেই। তো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অন্য রাজ্যে যাচ্ছে খেলতে, সবেতেই তাই পরিযায়ী হয়ে গেছে। তা কেকেআর কলকাতা নাইট রাইডার্স নামটা আমরা ইডেন গার্ডেন্স দিচ্ছি, হুম হুম। এদিকে আবার কেকেআর কলকাতা নাইট রাইডার্স কলকাতার নামও দিচ্ছি, কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গের কোনো প্লেয়ার নেই কেন? তো সেটা নিয়ে কথা হয়েছে। তো আশা করি শীঘ্র সেটা এবং আমাদের ছেলেমেয়েদেরকেও যাতে বিভিন্ন ধরনের, এখানে আমি শুনলাম বিভিন্ন ধরনের ছেলেমেয়েদের অনেক জায়গায় যে বললাম রাজনীতিকরণ, স্বজন পোষণের ফলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েদের যারা অনেক প্রতিভাশালী তারা অনেক জায়গায় তাদেরকে সাফার করতে হয়েছে দীর্ঘদিন ধরে। এর আগে সরকার এর আগে সত্যি তারা যদি কোনো নীতি রাখতো ভালো হতো, কিন্তু এত জায়গায় দুর্নীতি আমি শুনছি, বিভিন্ন ট্রায়ালসের ক্ষেত্রেও সেখানেও কাটমানির অভিযোগ এসছে যে দিতে পারেনি, কিন্তু সে প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সেখানে সুযোগ পায়নি। হুম হুম। সেই প্রত্যেকটা অভিযোগ আমরা নিচ্ছি এবং আমরা আইডেন্টিফাই করছি। তো এভাবে চলতে পারে না। তো সেই জন্য আমাদের ছেলেমেয়েরা অনেক জায়গায় পিছিয়ে গেছে। তো সেটাও একটা কারণ হতে পারে। তো যাতে সেই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য যা যা ক্রিকেটিং তাদের এক্সপোজারের জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো এবং স্বচ্ছতার সাথে প্রত্যেকের জন্য ইকুয়াল অপরচুনিটি হওয়া উচিত। এত ছেলে মেয়ে ক্রিকেটে কোচিং করছে, তারা এত ভালো ভালো শট নিচ্ছে, ভালো ভালো বল করছে, তো তাদেরকে সেই এক্সপোজার সেই সুযোগ পাচ্ছে কি না সেগুলো আমরা বিশেষভাবে নজর দিতে বলেছি। এবং আমাদের ছেলেমেয়েরা যদি আন্ডার-19 বা তার ঊর্ধ্বে যখন সুযোগ পাচ্ছে তখন তারা কাঁপিয়ে দেবে। আর তারা এবং তার সাথে সাথে কেকেআর কর্তৃপক্ষের সঙ্গেও হয়তো আগামী দিনে আমাদের কথা হবে হুম। যে আপনারা কলকাতা নাইট রাইডার্সের কলকাতা শব্দ ইউজ করছেন, ইডেন গার্ডেন্স ইউজ করছেন, পশ্চিমবঙ্গের মাটি, কিন্তু পশ্চিমবঙ্গের প্লেয়ারদের রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা কথা বলবো। একদম, মানে মানে যাতে বেশ কিছু সংখ্যক প্লেয়ার এখান থেকে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সে। ডেফিনেটলি আমাদের ছেলে এত অত্যন্ত নেই মেধার, মানে ঠিক আমাদের কথা। যারা তাদের প্রতিভার তো এত অভাব হয়নি, ক্রিকেটারের অভাব এত হয়নি পশ্চিমবঙ্গে যে একজনও থাকবে না। ঠিক। একটা অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন থাকা উচিত। হ্যাঁ, অন্য রাজ্যের ছেলেমেয়েরাও খেলবে নিশ্চয়ই, কিন্তু আমাদের ছেলেমেয়েরাও তো খেলবে, তাদেরও তো সুযোগ থাকা উচিত। একদমই। কিছুক্ষণ আগে লিওনেল মেসির কথা আপনি বলছিলেন, একটা প্রসঙ্গ উঠছিল। সে সময় মেসিকে ঘিরে যে বিতর্ক হয়েছিল সেই ঘটনা থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের যে ক্রীড়া অনুষ্ঠান যদি কখনো এখানে হয়, সেই আয়োজনের ক্ষেত্রে কি শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এর আগের সরকার কোনো কিছুতে নীতি ছিল না। আচ্ছা। নীতি থাকলে দুর্নীতি হয় না। তার ফলেই এইসব হয়েছে। 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে। বিনা পয়সার যে কমপ্লিমেন্টারি পাস হয় সেগুলো 15,000 20,000 টাকায় বিক্রি হয়েছে। টাকাগুলো কোথায় যাচ্ছে? এই যে হ্যাবিট হয়েছে সব কিছুতেই কাটমানি নেওয়া, সব কিছুতে কি করে মানুষকে লুটে পাটে নেওয়া যায়, হুম হুম। এই অবস্থা যে হয়েছিল সেটা একটা ওভারঅল একটা
আমাদের কোথাও ডিটোরিয়েশন হয়েছিল, যে একটা কন্টিনিউয়াস কাটমানি সিস্টেম তৃণমূল কংগ্রেস সরকারের ফলে পুরো সব জায়গায় অল পারভেসিভ করে দিয়েছিল, এবং ক্রীড়াক্ষেত্র এর থেকে, এবং সল্টলেক স্টেডিয়াম একটা আন্তর্জাতিক ম্যাপের স্টেডিয়াম, সেখানে কোনো প্রপার কোনো রুলস কিছু ফলো হলো না, সিকিউরিটি ওভাবে ব্রিচ হলো, এতজন মিলে একটা মাঠের মধ্যে চলে যাচ্ছে, সেটাও হয় না। আমরা তো এই যে যেমন আমাদের দেখলাম ওখানে অ্যাথলেটিক্সের ট্র্যাক আছে, তো অ্যাথলেটিক্স যারা করছে প্র্যাকটিস তাদের সঙ্গে আমাদের কথা হলো যে আপনারা অ্যাথলেটিক্স ট্র্যাক ইউজ করুন, কিন্তু ফুটবল ট্র্যাক ইউজ করবেন, ওটা যত্ন রাখতে হবে। আর ফুটবলাররা যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, আপনারা এখানে ফুটবলের টুর্নামেন্ট করবেন, খুব ভালো কথা, কিন্তু অ্যাথলেটিক্স ট্র্যাকের মধ্যে কোনো ধরনের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটাকে ইনশিওর করা হবে, ওই জায়গাটাকে ছেড়ে কাজ করতে হবে। তো এইগুলো তো দেখা উচিত সরকারের, সেই কাজগুলো যদি করতো ভালো হতো। আর মেসিকে নিয়ে যেভাবে করে তাকে আমরা মেসোকে দেখতে পেলাম, অত সব মানে প্রায় 100-200 জন লোক আউটফিল্ড ইয়েতে নেমে পড়লো ফুটবল ফিল্ডের মধ্যে, মেসিকে ঘিরে ধরে রেখে দিল। আর সবই মনে করে যে এটা তৃণমূল কংগ্রেস রয়েছে না, সব কিছুতে একটা মমতা বন্দ্যোপাধ্যায় যে টিপিক্যাল একটা কালচার, মানে ওটাকে কালচার বলে না, ওটা ল্যাক অফ কালচার হয়। এবং যেভাবে মানে আমি তো খুব মানে মেসি নিপাট ভদ্রলোক, যে অরূপ বিশ্বাসকে চড় মারেনি, অন্য কোনো লোক হলে সে দুগালে দুটো চড় মারতো। মেসি, কারণ আপনি যেভাবে একজনকে মানে জোর করে বলপূর্বক তাকে আলিঙ্গন করছেন, বলপূর্বক তার কোমর ধরে দাঁড়িয়ে পড়ছেন, তো এটা অন্য হি ওয়াজ ফিলিং আনকমফর্টেবল। রিয়েলি মানে অন্য কেউ হলে সত্যি আনকমফর্টেবল হলে কি করে আপনি দুগালে, ন্যাচারাল রিয়াকশন ওটা। এক্স্যাক্টলি। কিন্তু সে মেসি নিপাট মানে ওর নিজের রিস্ট্রেন্ট দেখিয়েছে, নিপাট ভদ্রলোক, উনি নিঃশব্দ প্রতিবাদ করে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেলেন। তো এই যে মানে আলটিমেটলি ফেসলেস কার হলো পশ্চিমবঙ্গবাসী, আমরা একদম। ফুটবল প্রেমী, আমরা বলি সব খেলার সেরা তোমার বাঙালি, তুমি ফুটবল, সেই ফুটবল প্রেমী পুরো বাঙালি সমাজ আমাদের সবার কাছে সেই দিনটা একটা খুব কালো দিন হিসাবে, কারণ আমরা ফুটবলকে এত যেভাবে ভালোবাসি, ফুটবল, এবং আমরা ক্রীড়া প্রেমী, তো আমাদের ভীষণভাবে ফেসলস হয়েছিল তৎকালীন সরকারের অপদার্থতার জন্য। তো সেই অপদার্থতা, কারণ তাদের কোনো নীতি ছিল না, দুর্নীতি ছাড়া আর অন্য কোনো নীতি তৃণমূল কংগ্রেস সরকারের ছিল বলে তৃণমূল কংগ্রেসও বলতে পারছে না, যেন এখন দেখতেও পাচ্ছেন তাদের দলের সবাই দল ছেড়ে পালিয়ে যাচ্ছে, কোনো নীতিই নেই। একদমই। আচ্ছা, আপনার মতে আগের সরকার ক্রীড়া উন্নয়নে কোন কাজগুলো ভালো করেছে? করেছে কি আদৌ? না, আমার ভাল লাগতো যদি ওরা ক্রীড়া উন্নয়নে কিছু ভালো কিছু করে থাকতো, কিন্তু মানে আমি খুঁজছিলামও, তো আমি সেই জন্য গেলাম, দেখলাম যে আমি একটু যাই রবীন্দ্র সরোবর, খাস কলকাতার বুকে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা, তার বাড়ি থেকে হার্ডলি 2-3 কিলোমিটার দূরে এই স্টেডিয়াম, 3 কিলোমিটার না 2.3 না কত দেখলাম কিলোমিটার মমতা ব্যানার্জির বাড়ি থেকে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, যেখানে একসময় আই লিগ আইএসএল হয়েছে। হুম। তো সেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমি ঢুকে প্রবেশ করে মানে আমি রীতিমতো হতচকিত হয়ে গেলাম, মানে ঢুকে মনে হলো আমি মহেঞ্জোদারো হরপ্পার এক্সকাভেশন রুইন্স দেখতে এসেছি। সিন্ধু সভ্যতার মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সেই আমি এগুলো ভিডিওগুলো দেখতাম ইয়েতে ইউটিউবে, তো সেখানে দেখতাম এরকম ভগ্নাবশেষ সব পড়ে আছে, তো সেই ধ্বংস মানে সব ভগ্নপ্রায় ধ্বংসাবশেষ সেগুলোকে আমি দেখছি। মানে আপনি ঢুকবেন, আমি আপনাদের বলবো যে আপনারা একবার যান ওখানে, কি পরিস্থিতি করে রেখেছে একটা এত ভালো স্টেডিয়ামকে, সেখানে গ্যালারি ভেঙে পড়ে আছে এরকম, ভেতরে যে প্লেয়ারদের যে খেলবে তাদের আমি জিজ্ঞেস করলাম এখানে ড্রেসিং রুমটা কোথায় একটু দেখান, ড্রেসিং রুমে গিয়ে আমি বলে ড্রেসিং রুমই নেই, আর যে জায়গাটা দেখালো সেখানটা দেখলাম এরকম ভাঙাচোরা সব, মানে সেই কংক্রিটের টিয়ে পড়ে আছে, সেই মানে মনে হচ্ছে যেন এক্সকাভেশন ওয়ার্ক হয়েছে ওর মধ্যে। তো এবং আমি মানে তারপর জিজ্ঞেস করলাম যে চেঞ্জিং রুম এখানে, যে বলছিল যে ওখানে না এখনো ওর মধ্যে কারা কারা খেলেছে এইসব প্র্যাকটিস করছে, তো বলে কোথায়, মানে তাদের একটা তো চেঞ্জিং রুম থাকবে, বললো মানে একটা মেয়েদের আলাদা থাকে চেঞ্জিং রুম, ছেলেদের আলাদা থাকে, মেয়েদেরও চেঞ্জিং রুম নেই, হরেবেল কি বললাম মানে আমি। আর তারপরে বললাম যে এই যে এত যে রুম, অদ্ভুত লাগলো, এটা সিপিএম কালচার, এই যে ওদের কালচারের জন্যই হয়েছে এই জিনিসটা রবীন্দ্র সরোবর। এবং তারপরে তৃণমূল কংগ্রেস সরকারে এসে কি করেছে, সিপিএম কি করেছে, একটা স্টেডিয়ামের মধ্যে এতগুলো ঘর, এতগুলো ক্লাবকে উইদাউট এনি অ্যালটমেন্ট লেটার কি করে দিয়ে দেয়, এবং তারা ওখানে অ্যাকচুয়াল খেলাধুলা ছেড়ে তার থেকে বেশি এক্সট্রা খেলাধুলা অ্যাক্টিভিটিস বেশি করছিল। এবং তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেই ঘরগুলোকে একদম জবরদখল করে বসে গেছিল, একজন নেতা একটা করে ঘর নিয়ে নিয়েছে, যেন ওই মানে লুটপাট চলেছে। সেই বাংলাদেশের সেই ওই ঘটনার পর দেখেছিলেন মনে আছে, একটা করে স্টোরে কেউ ওখানে গিয়ে এই জামাটা নিচ্ছে, বা ইভেন একদম। হ্যাঁ মানে শেখ হাসিনার বাড়িতে গিয়ে সব বিভিন্নভাবে একটা করে আর্টিফ্যাক্ট নিচ্ছে, কেউ একটা করে চেয়ার নিয়ে বেরোচ্ছে, কেউ একটা করে এরকম ভাবে ওরা তৃণমূল কংগ্রেস 2011 পর সরকার হওয়ার পর ওই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা ওরকম করেছে, একটা করে ঘর দেখেছে, একটা করে মনে করেছে এটা ওই নেতার নিয়ে নিই, ওই নেতা নিয়ে এই ঘরটা নিয়েছে। আবার একজন ওদের মধ্যে আমার নাকি ক্ষোভ ছিল
আচ্ছা, কেন, ওর ঘরটা বেশি ভালো ছিল, ওর ঘরটার আচ্ছা। মধ্যে একটা বাথরুম আছে। ওকে। আবার সেই ঘর দেখে আরেকজন কি করেছে, তার বাথরুম ছিল না, সে তো আরো ডেঞ্জারাস। সেটা দেখে আমি দেখি একটা স্টেডিয়ামের মধ্যে উইদাউট এনি পারমিশন বাথরুমের জন্য আলাদা একটা টানেল কেটে দিয়েছে। মানে কমন যেটা বাথরুম একটা স্টেডিয়ামে, যেটা দর্শকদের বাথরুম, সেটার সঙ্গে ওই ক্লাব ঘরের যাতে কানেকশন থাকে, যাতে ক্লাব ক্লেম করে এটা আমার বাথরুম, দর্শকদের থেকে এই বাথরুমটা কাট অফ করে ওখানে তৈরি করে হ্যাঁ নিয়েছে? ইট ইট লাগিয়ে রেখে দিয়েছে। মানে আমি বললাম তো, মানে আমি কতটা রিডিকুলাস হতে পারে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা গেলে বুঝতে পারবেন। তো সেখানে দেখলাম, আর ওরা নিজের ওটা ইউজ করছে, তার মধ্যে গ্যাস ওভেন, 4-5টা সিলিন্ডার, মানে আমরা বাইরে থেকে দেখছি এরকম করে ফ্ল্যাশ মেরে লাইট মেরে মেরে। কারণ ওরা আবার সব ওদেরও ক্লাবেরও কর্তৃপক্ষ ছিল, তারা অনেক ধরনের বলছিল যে তাদের নাকি ক্লাব বন্ধ হয়েছে, মানে ক্লাবের মধ্যে কি হচ্ছে, মানে এইগুলো কি, মানে কোনো না দেখাতে পারলেও অ্যালটমেন্ট লেটার, একটা সরকারি সম্পত্তি আমি ইউজ করার জন্য তো সরকারের থেকে কিছু তো একটা নর্মস থাকবে যে হুম, আমি হুম। সরকার আমাকে এই জায়গাটা আমার সরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি মানে তো আমার আপনার মানে পৈতৃক সম্পত্তি নয় যে রাইট। যাকে যা ইচ্ছা খুশি দিয়ে দিলাম। প্রত্যেকটার একটা নর্মস, সরকারি টাকা আপনি 1 টাকা খরচা করলেও সেটার হিসেব মানুষকে দেওয়া উচিত। হুম, হুম। তো সরকারি একটা সম্পত্তি আপনি একটা স্টেডিয়ামের একটা ঘর দিয়ে দিচ্ছেন, 2টো ঘর দিয়ে দিচ্ছেন উইদাউট এনি কোনো পেপার ওয়ার্ক কিচ্ছু নেই, মানে কিসের ভিত্তিতে দিচ্ছি। আর সেখানে ন্যাচারালি তারা ওখানে ওখানে খেলাধুলার জন্য তো আর পায়নি, তারা রাজনীতির জন্যই পেয়েছে, রাজনীতির প্রভাব খাটিয়ে। তাই জন্য তারা রাজনীতিই করেছে ওখান থেকে কারোর ঘর থেকে দেখলাম বিভিন্ন ধরনের তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ট্যাগ রয়েছে, কোথাও দেখলাম, মানে এইসবই হয়েছে। মানে এটা তো আপনি একটা উদাহরণ দিলেন। এরকম বোধহয় এরকম বহু এটা রয়েছে? রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের কথা বলছি, এরকম বিভিন্ন ঘরের এই পরিস্থিতি। এটা একটা ঘর না, বিভিন্ন ঘরের পরিস্থিতি। আবার মানে আমি দেখলাম, মানে ওইটা বলতে গিয়ে আমার মনে পড়লো যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে আপনি কলকাতার ময়দানে হয়েছে, সিএফএল এর ম্যাচ হয়েছে, ডায়মন্ড হারবার এফসিকে স্পেশাল সুযোগ দেওয়ার জন্য যে নিজেদের গোলে নিজে গোল দেওয়াচ্ছে, আচ্ছা। যাতে ডায়মন্ড হারবার এফসি জেতে, উল্টো দিকের টিম গোল এদিক ওদিক করছে, এরকম ভয়ানক সব মানে ঘটনা। ঘটনা ঘটেছে। মানে খেলার মতন জায়গায় এইভাবে চলেছে। তারপর আমি গেলাম শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। হ্যাঁ। সেখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম একসময় সেখানে রঞ্জি ট্রফিও হয়েছে। সেই স্টেডিয়ামে দেখলাম ক্রিকেট পিচ উড়ে গেছে। দেখলাম পুরোটা মাঠটা রয়েছে, ভালো কথা। তারপর ওপর দিকে তাকালাম, দেখলাম পুরো উত্তরবঙ্গের একটাই সো কল্ড ইন্টারন্যাশনাল মাপের স্টেডিয়াম আছে। সেখানে মানে কোনো মেইনটেনেন্স কিছু নেই, আগাছা গজিয়ে গেছে, জঙ্গল-ফঙ্গল সব ইয়ে হয়ে গেছে সিটগুলোর মধ্যে। মানে ওখানে যদি কোনো না ফুল ক্যাপাসিটিতে কোনো লোক বসে, ওই দ্যাট উইল কোল্যাপস, ওকে। এরকম পরিস্থিতি হয়ে গেছে। এবং ওখানে ইমিডিয়েটলি রিনোভেশন ওয়ার্ক করতে হবে। যদি যেভাবে হয়ে আছে, ইভেন আমি দেখলাম যে ওখানে যে ইভেন যে ফ্লাড লাইট আছে, ফ্লাড লাইটগুলো আমি বললাম যে ফ্লাড লাইটগুলো কিসে চলে? বললো লাইন আছে, বলে না শুধু জেনারেটরে চলে। মানে এটাই আমার ইলেকট্রিক লাইনের সঙ্গে কোনো কানেকশন নেই। কানেকশনই নেই। হ্যাঁ, বললাম জেনারেটর যদি পেট্রোল ডিজেল শেষ হয়ে যায় বা পেট্রোলের আকাল হয়, তখন আপনারা কি খেলা বন্ধ করে দেবেন? বললো আর কোনো অপশন নেই। মানে এটা এরকম এই যে পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের এই ক্রীড়া পরিকাঠামোর ক্ষেত্রে এত অবহেলা, এত পিছিয়ে পড়াটা কেন? কেন হয়েছিল? সদিচ্ছার অভাব। সরকার যদি তখন তৎকালীন এর আগে ক্রীড়ামন্ত্রীকে দেখেছেন, তিনি ক্রীড়া জগতের থেকে বেশি বিনোদন জগতে তাকে দেখেছি আমি বেশি। ওখানে দেখছি ভাইফোঁটা নিচ্ছে, নিক ভাইফোঁটার মতন, আমরাও সবাই ভাইফোঁটা নিই, কিন্তু সেটাকে একটা বিনোদনের একটা ইভেন্ট বানিয়ে দিচ্ছেন, সেগুলোতে ফোকাস করছেন। কিন্তু আমরা মানে যেগুলো নর্মাল আমাদের কাজ, মানে আমার যেটা কাজ, দপ্তরের কাজ, সেই কাজটা তো করতে পারতেন। বাকি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকতেই পারত। সেখানে আপনি নাচ গান করুন, সিনেমা করুন, ভালো কথা। কিন্তু একটু খেলাধুলার দিকে যদি নজর দিত, একটু বিভিন্ন জায়গায়, মানে আপনি ভাবলে মানে অদ্ভুত লাগবে যে আমাদের মাউন্টেনিয়ারিং নিয়ে এত কথা বলছি, হুম, হুম। আমাদের বলি যে এভারেস্ট জয়ী, এত হুম, কিছু বলি। হুম। তো মাউন্টেনিয়ারিং এর জন্য আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকারের যৌথ একটা ইনস্টিটিউট আছে, সেটার নাম হলো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, রাইট। যা মানে ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে তৈরি হয়েছিল। হুম। সেটা আর্মি মেনটেন করে, কেন্দ্র আর রাজ্যের যৌথ ওটা, দুজনে মেনটেন করার দায়িত্ব। আর্মি আছে বলেই ওটা মেনটেন হয়েছে। হুম। 2005 থেকে আজকে 2026, গত 21 বছরে একবারের জন্য রাজ্য সরকারের কোনো প্রতিনিধি ওখানে যায়নি। যায়নি? না, একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়নি। আমি যখন মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে হিমালয় মাউন্টেনিং একটা অভিযোগের ভিত্তিতে গেছি, কারণ একটু খুব সিভিয়ার অভিযোগ এসেছিল, সেটা যে একজন পর্বত আরোহীকে এর আগের সরকার বলছে যে কী হয়েছে, অদ্ভুত ধরনের মানে সব কত কিছু হতো, ওই বিড়াল রুমাল ওরকম ব্যাপার হয়ে গেছে সেই গল্প। বলছে আমাকে নিয়ে যাওয়া হলো একটা পর্বতে, আমি গিয়ে দেখি ওটা আর একটা পর্বত। মানে মিথ্যে তথ্য হ্যাঁ, দিয়ে? আমি বললাম, আমি বিশ্বাস করছিলাম না। প্রথমে একটা লিখিত অভিযোগ এসেছিল, তো আমি প্রত্যেকটা অভিযোগই খতিয়ে দেখি। তো আমি যিনি ভিকটিম তার সঙ্গে কথা বললাম, তো তিনি আসলেন আমার দপ্তরে।
তো তার সঙ্গে এবং তার ফলে কি হয়েছে, সেখানে পর্যাপ্ত তার ফেসিলিটি ছিল না, তার যে প্রপার যে ইকুইপমেন্ট থাকা দরকার, হুম, হুম। গিয়ার থাকা দরকার, সব ছিল না। হুম, তার ফ্রস্ট বাইটে তার আঙুলগুলো পুরো নষ্ট হয়ে গেছে, আচ্ছা। অ্যাম্পুটেশন হয়েছে, হুম, হুম, আঙুল বাদ, তিনি সারা জীবনের জন্য ডিসেবলড হয়ে গেছেন। হুম, হুম, এবং তার এই যে, এবং তাকে আমি যখন জিজ্ঞেস করছি বলছেন আমার, এবং আমি যখন ওখানে ছবি তুলতে গেছি আমাকে বলে ছবি তুলবেন না, আমাকে পুরো মানা করে দেওয়া হলো, নইলে কিন্তু আপনাকে ফিরতে পারবেন না, এই থ্রেট দিয়ে দেওয়া হলো, চমকানো হয়ে যে ভয়ের পরিবেশ ছিল। হুম, হুম। এবং আমি যার জন্য ওই মুহূর্তের ছবিটা তুলতে পারিনি, কিন্তু আমি পুরো আমি চোখের সামনে তারপর ওকে নিয়ে আসা হয়েছিল, কারণ বিভিন্ন জায়গা থেকে ফোন টোন করে তাকে আলটিমেটলি ওখান থেকে বোধহয় এমসে নিয়ে গেছিলো, এইসব হলো। ততক্ষণে যা ড্যামেজ হওয়ার হয়ে গেছে। হয়ে গেছে। হুম, হুম, তখন আমি বললাম যে, বলে মাউন্টেনিং এখানে গিয়ার সঠিক ছিল না। আমি সেই জন্য বললাম এখানে কোনো কোচিং একটা তো সিস্টেম থাকা দরকার, যে আমি কাউকে এভারেস্টে পাঠাবো, কাউকে আমি পাঠিয়ে দেবো লোটসেতে, তো তার আগে তো আমার জানা দরকার যে তিনি, তার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া দরকার, প্রপার ট্রেনিং হচ্ছে কিনা। তো হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের মতন ইনস্টিটিউটকে অবহেলা করা হয়েছে। ২১ বছর ধরে একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং হয় যেখানে কেন্দ্র রাজ্যের প্রতিনিধিরা থাকে যৌথভাবে। তার ফলে এইসব চলেছে, বিভিন্ন ধরনের ইরেগুলারিটিস চলেছে না, সেগুলো অত কোনো সিস্টেম ছিল না, তো নীতি ছিল না, নীতিহীন সরকারের যা হয়। একদমই। আচ্ছা, এই যে উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম তৈরির কথা পরিকল্পনা রয়েছে আপনাদের। তার সম্ভাব্য স্থান, সময়সীমা এবং কি বোঝাতে চাইছেন? কি ধরনের স্টেডিয়াম করতে চলেছেন আপনারা? আন্তর্জাতিক মান মানে ডাইমেনশন থাকা দরকার, হুম, এবং সেখানে আমরা যেটা প্ল্যান করেছি, আমরা অলরেডি সেটার প্রপোজাল বিভিন্ন জায়গা থেকে নিচ্ছি। হুম, এবং জায়গা আইডেন্টিফাই করার জন্য ডিএমদের কাছেও আমরা চেয়েছি জমি, ওকে। কোথায় করলে আমাদের সব থেকে সুবিধা হবে, অ্যাভেলেবেল কি আছে। সেখানে আমরা একদিকে যেমন ফুটবলের মতন আমাদের যে একটা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ খেলার জন্য যে ডাইমেনশন লাগে, ফিফা গাইডলাইন্স লাগে, সেটা তো থাকবেই। হুম, তার সাথে অ্যাথলেটিক ট্র্যাকও যেন থাকে। উত্তরবঙ্গে আচ্ছা। অ্যাথলেটিক ট্র্যাক নেই। ওকে। ছেলেমেয়েরা যে দৌড়ে মানে একটা প্রপার ট্র্যাক হলে তবে তার এই যে বেন্ডগুলো আছে, হুম, কিন্তু তারা তো বুঝবে না। আমি যদি সোজা দৌড়ই আর আমি যদি একটা সার্কেল করে দৌড়ই, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। ঠিক। আমার প্র্যাকটিসের মধ্যে, আমার মাসেল গ্রোথের, মাসেল যে প্রফিসিয়েন্সি, তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো তাদের সেই জিনিসটা, তাদেরকে দৌড়ানোর জন্য কলকাতায় আসতে হয়, হুম, সাইয়ের ট্র্যাক চাই বা সল্টলেক স্টেডিয়াম চাই। তো সেইখানে সেই অ্যাথলেটিক ট্র্যাক থাকবে, এবং আরও কিছু ফেসিলিটিস আমরা রাখার ইচ্ছা আছে, যেগুলো আমরা, যেরকম জমি আইডেন্টিফাই হবে, যেখানে আরও অন্যান্য কিছু ইনডোর স্পোর্টস বা আউটডোর স্পোর্টসও আমরা রাখতে পারি। হুম, হুম। তো সেরকম আমরা কিছু প্ল্যানস চেয়েছি, এবং এই নিয়ে বিভিন্ন, আমাদের এই নিয়ে আরও ডিটেলড আমাদের বাজেট স্পিচে আপনারা দেখতে পাবেন, সেটা আমাদের আগামী ২৪ তারিখ আছে। তো তখন আরও প্রকাশ্যে আমরা আসবো, কারণ আমরা এখন বিভিন্ন, এটা নিয়ে আমাদের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকেও আমরা অনেক ওপিনিয়ন চেয়েছি। মানে এখন প্ল্যানিং এর মধ্যে প্ল্যানিং রয়েছে চলছে, পুরোটাই। এবং সেটা এক্সিকিউশন হওয়ার জন্য কারণ সবার ওপিনিয়ন দরকার যেরকম আছে। তবে এইগুলো আমাদের বেসিক গাইডলাইন্স, যে সেটা ফিফা মাপের হবে, সেখানে ফ্লাড লাইট মানে ডে, মানে যাতে নাইট ম্যাচেস করার মতন পরিষেবা আমরা দিতে পারি, অ্যাথলেটিক ট্র্যাকও যেন থাকে, গ্যালারি একদম। ডেফিনেটলি, বা সেটা ক্যাপাসিটি, লোকেশন অনুযায়ী ক্যাপাসিটি হয়। অনেক জায়গায় অনেক ধরনের গাইডলাইন্স থাকে এলাকার অনুযায়ী, যেমন একটা ধরুন ফরেস্ট এরিয়া পাশে থাকলে আমরা একটা, সেটারও একটা সব কিছুর লিমিট আছে, গাইডলাইন্স আছে, হুম, হুম। এনজিটির বিষয় থাকে, সেগুলো আমরা ফলো করেই করতে হবে। সেগুলো দেখছেন আর হ্যাঁ, কি। সেগুলো। আচ্ছা, ২০২৯ বা তারপরে পশ্চিমবঙ্গে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কথা বলেছেন আপনি। সেই লক্ষ্য মানে বাস্তবায়নের জন্য আগামী বছরে কি, কি প্রস্তুতি বা কি, কি পরিকল্পনা রয়েছে? আমরা ন্যাশনাল গেমস দীর্ঘদিন ধরে হয়নি পশ্চিমবঙ্গে। তো সেগুলোর জন্য আমরা অলরেডি স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারগুলো, একদিকে যেমন এক্সিস্টিং আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের মেনলি সল্টলেক স্টেডিয়ামটাই আমরা ডেভেলপ করছি। রবীন্দ্র সরোবরের যে অবস্থা করে রেখেছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের যে অবস্থা করে রেখেছে, সেগুলো তো, সেগুলো যার জন্য রিনোভেশনের ওপর আমরা ফোকাস দিয়েছি। এবার বাজেটে তা নিয়ে সম্মানীয় অর্থমন্ত্রী শ্রী ডক্টর স্বপন দাশগুপ্ত সেই নিয়ে অ্যালোকেশনও দিয়েছেন, হুম, যাতে হুম। এইগুলো আমরা রিনোভেট করতে পারি। হুম, হুম। এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন যে আমাদের যে আমাদের একাডেমিগুলো আছে, টেবিল টেনিস একাডেমি আছে, সেগুলোকেও আমরা বিশেষ করে আমরা ফাংশনাল করছি। আর যেটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে এর আগে দীর্ঘদিন ধরে কেন্দ্র রাজ্যর মধ্যে কোনো সমন্বয় ছিল না। হুম, হুম। কারণ রাজ্য সরকার, এখানে আমি বারবার যা জিজ্ঞেস করছি, রাজ্য সরকার বলছে, যে অফিসাররা বলছে, আমাদের পরিষ্কার বলা ছিল কেন্দ্রের সাথে, তোমরা কোনো কোঅর্ডিনেশন কোলাবোরেশনের মধ্যে যাওয়ার দরকার নেই, এখানে আছো, ওকে। আসছো, যাচ্ছ, মাইনা পাও, এই অবধি, ব্যাস। অন্য কিছু ভাবতে হবে না। হুম, হুম। বেশি ভাবতে গেলে মানে তুমি কোথাও একটা বাইরে। পাঠিয়ে দেবো, হ্যাঁ, কোথাও একটা পাঠিয়ে দেবো, তো আচ্ছা। এরকম একটা পলিসি ছিল। সেই সংঘাতের পরিস্থিতি পরিবর্তন হয়েছে, এবং আমরা যৌথভাবে ডাবল ইঞ্জিন স্পিডে সেখানেও কাজ হচ্ছে। এবং আমরা যেমন জলপাইগুড়িতেও একটা আমাদের সাইয়ের কমপ্লেক্স আছে, স্পোর্টস কমপ্লেক্স, সেটাকে আমরা আবার আরও ফার্দার কী করে স্ট্রেনথেন করা যায় সেটা নিয়ে কথা চলছে।
এর সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে যাতে একটা মিনিমাম একটা স্টেডিয়াম, আউটডোর স্টেডিয়াম, এবং আগামী দিনে যাতে বিধানসভা স্পেসিফিক কিছু বিধানসভা ভিত্তিক আমরা কিছু ইনডোর স্টেডিয়াম করতে পারি, সেটাও দেখা হচ্ছে। তার জন্য আমরা খেলো ইন্ডিয়াকে তার বিভিন্ন যে স্কিমস আছে সেগুলো পশ্চিমবঙ্গে আনার চেষ্টা করছি। সেই নিয়েও আমরা খেলো ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্র সরকারের কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলছি যাতে, এবং আমরা বিভিন্ন আমাদের সম্মানীয় বিধায়ক যারা আছেন, মন্ত্রীরা আছেন, তাদের থেকেও তাদের লোকাল এরিয়ার কোথায় ল্যান্ড আইডেন্টিফাই করে কোথায় স্টেডিয়াম করা আছে, কোথায় নিড আছে, মানে এক এক জায়গায় এক এক রকম নিড। যেমন টেবিল টেনিস দেখি উত্তরবঙ্গে বেশি ভালো, মানে একটা মানে অনেক বেশি গ্রহণযোগ্যতা রয়েছে। আবার আর্চারির দিকে তীরন্দাজ, লং জাম্প, হাই জাম্প এগুলো আবার দেখি জঙ্গলমহলের দিকে আছে। তো এইসব তো সেখানে যেরকম আছে সেগুলো লোকাল নিডস অনুযায়ী আমরা সেই জায়গাগুলো, কারণ দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবন এগুলো অবহেলিত থেকেছে। তো সেইগুলো আমরা বিশেষভাবে আমরা জোর দিয়েছি, সেইগুলো ফোকাস রেখে আমরা সেইভাবে ডিজাইন করা। আচ্ছা, এই যে খেলো ইন্ডিয়ার কথা বললেন, খেলো ইন্ডিয়ার আওতায় প্রত্যেকটি বিধানসভায় তো 5 কোটি টাকা করে বরাদ্দ হচ্ছে, তাই তো? সেই অর্থ মানে শুধু যাতে কাগজে কলমে না থাকে, যাতে মানে প্রপার জায়গায় পৌঁছয়, মানে কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে সেই প্রপার জায়গায় পৌঁছানোর জন্য যে যে ব্যবস্থাপনার প্রয়োজন, যেটা আগে ছিল না, সেটার জন্য আপনারা কি নতুন করে কিছু? আমরা ঢেলে সাজাচ্ছি পুরো বিষয়টা, কারণ এখানে কারোর কোনো মানে এটা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের এর আগে যে সরকার ছিল, যে কেন্দ্র সরকারের সঙ্গে কাজ করার কারোর কোনো অভিজ্ঞতাই নেই। তো ন্যাচারালি আমাদের অফিসাররাও এখন তাদেরকেও ট্রেনিং হচ্ছে। আমাদের যেমন ইভেন ডুরান্ড কাপের যে আনভিলিং যেটা ইভেন্ট হয়েছে রাষ্ট্রপতি ভবন, সেখানে আমাদের এখানকার স্পোর্টসের আধিকারিকদের আমরা পাঠিয়েছিলাম। ওখানে আমরা পলিটিক্যাল অ্যাপয়েন্টিদের পাঠাইনি, আধিকারিকদের পাঠিয়েছি, যাতে ওখানে কেন্দ্র রাজ্য সমন্বয়ের সিস্টেমটা তারা গ্রো করে, যাতে আমাদের অফিসাররা ছিলেন সেখানে। এবং আগামী দিনেও আমরা বিভিন্ন খেলো ইন্ডিয়ার জন্য আলাদা একটা আমরা নোডাল সেন্টারও করে দেবো, যেখানে যাতে কেন্দ্র রাজ্য সমন্বয়ে একটা প্রপার ইউনিট করে দেওয়া হবে, যাতে আমরা অনেক বেশি ফাস্ট ট্র্যাকিং করতে পারি কাজগুলোকে, এবং একটা সিস্টেমের মধ্য দিয়েই করতে হবে, এলাকার নিডস অনুযায়ী করা হবে। একদম, মানে সেই পরিকল্পনাগুলো অলরেডি আপনারা শুরু করে দিয়েছেন। আচ্ছা, মানে কাজ তো আপনারা করছেন, মানে শুরু করে দিয়েছেন, এবং আগামী লক্ষ্য রয়েছে আগামী দিনে যে ক্রীড়া ক্ষেত্রটাকে সুন্দর করে সাজানোর, এবং প্রত্যেকে যাতে সুযোগ সুবিধা পায়। মানে একদম প্রত্যন্ত গ্রামে বসে যিনি ভাবছেন যে তিনি খুব ভালো ক্রীড়াবিদ হতে চান এবং তার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, কিন্তু তিনি জানেন না কোথায় পৌঁছতে হবে, কোথায় গেলে কি করতে হবে, তাদের জন্য কি বলবেন? তারা ঠিক কোন জায়গায় রিচ করবে, কোথায় গেলে, মানে আপনি যদি তাদেরকে একটা বার্তা দিতে চান, কি বার্তা দেবেন যে কোথায় গেলে তারা সেই সাহায্যটা পাবেন? প্রথমেই আমরা ইভেন ডিপার্টমেন্টের সবার আগে তো আমি বলবো যে ওয়েবসাইট, আজকালকার দিনে একটা প্রপার ওয়েবসাইট নেই ডিপার্টমেন্টে, যেটা আছে সেখানে দেখলাম প্রপার মানে যেটা কোথায় যাবে না যাবে কোনো গাইডলাইন্স ডাইরেকশন কিছু নেই, সেটাকে আমি পুরো রিফর্ম করতে বলেছি। ওকে, সেটার কাজ শুরু হয়েছে। সাথে সাথে আমাদের প্রত্যেক জেলা ভিত্তিক ডিএম অফিসে ডিস্ট্রিক্ট ইউথ অফিসার থাকে, এবং সেখানে তাদেরকেও একটা, সেখানে অনেক জায়গায় এত বেশি তাদেরকেও অনেক জায়গায় সেইভাবে কাজ করতে পারেনি তারা। আমাদের সেটা ব্লক স্তর অবধি থাকার কথা, ব্লক ইউথ অফিসার অনেক জায়গায় ব্লক ইউথ অফিসার নেইও, তো সেখানেও আমরা ব্লক ইউথ অফিসার দিচ্ছি যাতে ব্লক স্তর অবধি তারা দে ক্যান গাইড, এবং তাদের কাছেও বিভিন্নভাবে এক একটা স্পোর্টস ডিসিপ্লিনের কার সাথে কন্ট্যাক্ট করবে, কোথায় যাবে, তাদের সেই নিয়ে ওরিয়েন্টেশনও করানোর আমাদের বিশেষ চিন্তা, তাদেরকে প্রশিক্ষণ করা। কারণ যিনি অফিসার তিনি যদি নিজে না জানেন যে কীভাবে, মানে তার সেখানে একটা ছেলে, একজন প্রত্যন্ত গ্রাম থেকে একজন ছেলে একজন মেয়ে এলেন, তাদেরকে তিনি জিজ্ঞেস করলে আমি সুইমিং মনে করছি যে আমি ঠিক আছে, তো আমি কোথায় যাবো কোচিং? ঠিক কথা। তো ন্যাচারালি সেই গাইড করার মতন তাদেরও প্রশিক্ষণ দেওয়ার একটা আমরা চিন্তা ভাবনা করছি, এই জন্য নির্দিষ্টভাবে সরকারি অফিসারদেরও আমরা প্রশিক্ষণ শিবির করব, যাতে তারা দে ক্যান গাইড দেম আপ টু দ্য গ্রাউন্ড লেভেল, অর্থাৎ আমাদের গ্রাম স্তর থেকে যাতে ছেলে মেয়েদেরকে কি আছে। আমাদের বারবার আমরা যেটাতে ফোকাস করছি যে আমাদের উন্নয়ন শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রত্যেকটা পিছিয়ে পড়া এলাকা তাদেরকে না তুলে আনলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন হবে না। শুধু একটা শহর কেন্দ্রিক হয় না, বিভিন্ন ক্ষেত্রে আপনি মহারাষ্ট্রের আজকে উন্নয়নের কথা ভাবুন, অনেকগুলো ওখানে মুম্বাই একা নয়, মুম্বাই আছে, পুনে আছে, নাগপুর আছে, বিভিন্ন নাসিক আছে, অনেকগুলো যে সিটি টাউন সেগুলো গ্রো করে গেছে। সেই জন্য আজকে কিন্তু মহারাষ্ট্রেও এতটা একটা দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট। উত্তরপ্রদেশের কথা ভাবুন, শুধু লখনৌ কেন্দ্রিক না, সেখানে অযোধ্যার ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমাদের বিভিন্ন প্রয়াগরাজের আপনি দেখতে পাচ্ছেন, কানপুর দেখতে পাচ্ছেন, সবাই গ্রোথ হচ্ছে। তো গ্রোথ যা হবে এই জন্য সর্বস্পর্শী হওয়া উচিত। সরকারেরও সেই জন্য বিভিন্ন স্কিম
মোদিজি যেমন বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, তিনি হুম। সেটা শুধু বলার জন্য বলেন না, আমাদের কাছেও সেইভাবে নির্দেশ আসে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে বলেছেন যে সর্বস্পর্শী করতে হবে আমাদের, অর্থাৎ সকল স্তরের মানুষরা যাতে আমাদের সরকারি বিভিন্ন প্রকল্প হোক, বিভিন্ন সুযোগ সুবিধা হোক, বিভিন্ন ইভেন সেটা স্পোর্টসের ক্ষেত্রে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যেখানে ডেভেলপমেন্ট হবে বা এক্সপোজার হবে, কম্পিটিশনগুলো, সেইগুলো যেন সর্বস্পর্শী, অর্থাৎ সবাই যেন সুযোগ পায়। একদম। এই যে মোদিজির কথা বললেন, উনি জাতীয় ক্রীড়ানীতির কথা বলেছেন। অ্যাকচুয়ালি জাতীয় ক্রীড়ানীতির মূল লক্ষ্য কি? মানে একদম নিচু তলার থেকে সমস্ত ক্রীড়াবিদদের তুলে নিয়ে এসে মানে কি মূল তার লক্ষ্যটা কি? উদ্দেশ্যই হচ্ছে যে যাতে আমাদের ছেলেমেয়েরা সকল সর্বস্পর্শী করা আমাদের বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রগুলোকে, যাতে আমাদের কোথাও প্রত্যেকের এক্সপোজার আসে এবং হুম, কোনো ধরনের সিন্ডিকেট, হুম, স্বজন পোষণ, হুম, সেইগুলো যাতে না থাকে ক্রীড়া ক্ষেত্রে। ওকে, তার জন্য বিভিন্ন সেটা এজ রিলেটেড আছে, তারপর কারোর টার্মস রিলেটেড যে একজন এত বছরের বেশি, তো এগুলো বিভিন্ন সিস্টেম করে দেওয়া আছে, যেটা আমরা অলরেডি সেটার আমরা যেটা স্টেটে কী করে ইমপ্লিমেন্ট করব সেটা নিয়ে আমাদের অফিসারদের সাথে কথা হয়েছে। বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন তাদেরকেও সেটা ফলো মানে করতে এটার হবে। সঙ্গে কি আপনারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এড করে নেবেন আগামী আমরা দিনে? ফার্স্ট যেটা করব, ডিসিপ্লিনগুলো যে বিভিন্ন ডিসিপ্লিনের যে অ্যাসোসিয়েশনগুলো আছে হুম, হুম, তাদেরকেও এটা করতে হবে, কারণ অলিম্পিক্সে যারা পার্টিসিপেট করতে চায়, যারা এখান থেকে তাদের রিপ্রেজেন্টেশন পাঠাচ্ছে ন্যাশনাল স্পোর্টসে, তাদেরকেও তো সেটা ফলো করতে হবে। ন্যাশনাল স্পোর্টসে ফলো মানে আমাদের যদি ছেলে মেয়েদেরকে পাঠাই, তাহলে আমাদের তো ন্যাশনাল স্পোর্টস পলিসি ফলো করতে হবে সেটা। রাইট। তো সেটা আমরা করাবো। পলিসি এই যে বললাম, নীতি একটা থাকতে হবে, নীতি না থাকলে ওখানে দুর্নীতি ঢুকবে। একদম। এটা একটা সাধারণ প্রশ্ন মিস্টার খান, যে জানতে ইচ্ছে করছে। ধরুন একটি বাচ্চা, সে তো একটা কোচের আন্ডারে কোচিং হচ্ছে তার। কোনো কারণে একটা টিমের কোচ তিনি ১০ জনকে কোচিং করাচ্ছেন। ১০ জনের মধ্যে ৩ জন ভীষণ ভালো। কোনো কারণে কোচ ট্রান্সফার হয়ে গেলেন বা তিনি আর কাজটা করলেন না, নতুন কোচ এলেন। এবার তার পক্ষে তো বোঝা সম্ভব নয় ২ দিনে বা ৫ দিনে কোন ছেলেটা খুব ভালো খেলছিল। তো সেরকম কোনো সিস্টেম যদি আগামী দিনে আসে, সেগুলোকে কি আপনারা মানে যাতে সেই সিস্টেমের মধ্যে সব ইনপুট থাকে যে এই বাচ্চাটি সত্যিই ভালো খেলেছে, তার এই রেকর্ড রয়েছে। এই সমস্ত যদি আসে সিস্টেম, সেটা কি আপনারা আপনাদের এই মানে নীতির কিছু মধ্যে? ক্ষেত্রে হুম, মানে এগুলো তো অনেক জায়গায় এরকম সিচুয়েশন এসছে আমাদের, ওকে। সেই বিষয়গুলো প্রবলেম নিয়েও ফেস হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আসেওনি, যেখানে ধরুন মেজর স্পোর্টস যেখানে সেগুলোর এক্সপোজার এতটা থাকে, হুম, তো তাদের অতটা প্রবলেম হয় না। কিন্তু যেগুলো মানে লেস কমন, মানে লেস পপুলার যে স্পোর্টসগুলো আছে, তো সেখানে এই সমস্যাগুলো এসছে। কিন্তু আমরা সবার ক্ষেত্রেই একটা হয়তো, যেটা নিয়ে আমরা অলরেডি আমাদের আগামী দিনে আমরা জানাবো, সে নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা হচ্ছে যে আমরা একটা প্রপার অ্যাপ সিস্টেম করে দেবো, যাতে আমাদের বিভিন্ন যে স্কোরিং সিস্টেম, যে রাইট। আন্ডার 19 যারা খেলছে, আন্ডার 13 যারা খেলছে, হুম, হুম, যারা ডিস্ট্রিক্ট লেভেলে খেলছে, তো তাদের সব রেকর্ডস ওর মধ্যে থাকবে, ঠিক। যাতে হট করে কোনো কিছু না হলো। বা ইভেন তার থেকেও বড় একটা সুবিধা হয় কি, যখন আমরা ট্যালেন্ট সার্চ করছি, তখন পুরোটা একটা সিস্টেমের আমাদের এট দ্য ঠিক ফিঙ্গার কথা। টিপস থাকতে পারে একদম। সবার। ওখানে আমি জাস্ট সার্চ করলেই কিন্তু আমার টুক করে প্রথম 10 জন চলে এলো, হুম, এবং সেখানে কোনো ডেটা ফাজিং এর ব্যাপার থাকে না। যা নেটে দেখাবে আমি এই পার্টিকুলার ক্রাইটেরিয়া, এই পার্টিকুলার ফিল্টার দিয়ে আমি যখন সার্চ করছি, তো তখন আমার এই পার্টিকুলার ডিসিপ্লিনে এই পার্টিকুলার যে এক্সপার্টিসটা কার আছে, হুম, হুম, তো সেটা আমার অটোমেটিক্যালি আমার রাজ্যের 10 জনের নাম এসে গেল, আমার রাজ্যের 20 জনের নাম এসে গেল। একদম, তো আমি কাদেরকে গ্রুম করবো, আমাদের যে পুলটা, ট্যালেন্ট পুল, সেটা তৈরি হয়ে থাকবে। একদম। তো সেটা নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা হচ্ছে, সেটা আগামী দিনে আশা করি আমরা মানুষের কাছে সেটা উপহার দিতে পারবো। আরেকটা প্রশ্ন, ৫ বছর পর যদি ফিরে তাকান, এখন থেকে ৫ বছর অবধি কাজ করছেন বিভিন্ন পরিকল্পনা নিয়ে। এমন কোন একটি পরিবর্তন আপনি দেখতে চান যাতে মানুষ বলতে পারে যে এটাই ডক্টর ইন্দ্রনীল খানের ক্রীড়া দপ্তরের সবচেয়ে বড় সাফল্য? না দেখুন, আমার ব্যক্তিগত কোনো সাফল্যের বিষয় নেই। কিন্তু আমার নিজের, আমি ছোটবেলা থেকে যে স্বপ্নগুলো আমরা দেখেছি, আমরা ছোটবেলা থেকে পড়াশোনার সাথে, সাথে খেলাধুলার সাথেই এক্সপোজার হয়। যেটা আমার কাছে প্রত্যেকের মনে হয়েছে, আমাদের প্রত্যেকের স্বপ্ন। আমার, আপনার এবং আমার বিশ্বাস যে আপনার সকল অডিয়েন্সেরও সেটা একটা স্বপ্ন। যেমন আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা সেটা যখন অ্যাথলেটিক্স হোক বা রাইফেল শুটিং হোক বা বিভিন্ন যে আমাদের ডিসিপ্লিন, অলিম্পিক ডিসিপ্লিনগুলো আছে, সুইমিং হোক, হকি হোক, তারা যখন অলিম্পিকে যাচ্ছে, সেখানে আমাদের ছেলেমেয়েরা যদি সেখানে স্বর্ণপদক হোক বা সিলভার হোক বা ব্রোঞ্জ হোক, মেডেলিস্ট হোক, হুম, যাতে তারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা শুধু পশ্চিমবঙ্গকে না, ভারতবর্ষকে গর্বিত করবে। এটা আমাদের প্রত্যেকের স্বপ্ন। আর একটা লং টার্ম স্বপ্ন ডেফিনেটলি আমার আপনার সবার আছে। ফুটবলে 11 জন আমাদের আশা করি তৈরি হবে কোনো একদিন একদম। ওয়ার্ল্ড কাপে। আমরা আর ব্রাজিল আর্জেন্টিনার জন্য অনেক চেঁচিয়েছি, স্পেন পর্তুগালের জন্য অনেক চেঁচিয়েছি, কিন্তু ইন্ডিয়ার জন্য আমরা একটু চেঁচাবো। সেই সুযোগটা আশা করি খুব শীঘ্র আমরা দেখতে পাবো।
আচ্ছা, এবারে ছোট্ট করে একটা র্যাপিড ফায়ার করবো, কারণ শেষ করতে হবে, সময় অনেকটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এক কথায় যদি নিজেকে বর্ণনা করতে বলা হয়, কি বলবেন? সাধারণ মানুষ। ডাক্তার না রাজনীতিবিদ, কোন পরিচয়টা আজও আপনার কাছে সবচেয়ে প্রিয়? একে অপরের পরিপূরক। ওকে। হুম। ক্রিকেট, ফুটবল না অ্যাথলেটিক্স? ফুটবল, সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল। বই না মোবাইল? বইটা বেশি ভালোবাসি। ওকে। চা না কফি? দার্জিলিং টি। ওকে। একজন বাঙালি ক্রীড়াবিদ যাকে আপনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন? দেখুন, শ্রদ্ধা এই বিষয়টা আমি কখনো বলবো, মানে প্রত্যেককেই আমাকে শ্রদ্ধা করি আমি, কারণ যারা আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে এবং আমাদের খেলাধুলার প্রতি আমাদের যে আকর্ষণ আনিয়েছে, সে লিয়েন্ডার পেস হোক, সৌরভ গাঙ্গুলি হোক, পিকে হোক, প্রত্যেকেই আমাদের কাছে খুবই প্রিয়। বাইচুং ভুটিয়া থেকে শুরু করে যারা আমাদের খেলার ময়দানে আমাদেরকে গর্বিত করেছে, প্রত্যেকে আমাদের কাছে প্রিয়। জয় না অংশগ্রহণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অংশগ্রহণটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কারণ অংশগ্রহণ করলে তবেই তো জয় আসবে। আচ্ছা, একটা শব্দে পশ্চিমবঙ্গের ক্রীড়ার ভবিষ্যৎ? আছে দিন। ওকে। এমন একটা অভ্যাস যেটা আপনি বদলাতে চান? সেটা হল সময় খাওয়া। ওকে, সেটা হয় না একদম। সেটা সুযোগ হয় না, আর সময় ঘুমানো। ওকে। আচ্ছা, যদি একদিনের জন্য আপনি একজন খেলোয়াড় হতেন, কোন খেলাটি বেছে নিতেন? যেটা আমি পারতাম, কোনটা? যেটা ফুটবল? যেটা আসতো, ফুটবলই ডেফিনেটলি। ওকে। আপনার জীবনের মূল মন্ত্র কি? কাজ করে যাও সিনসিয়ারিটির সাথে, বাকি রেস্ট অফ, মানে তোমার এফার্টস শুড বি জেনুইন, ইউর ইন্টেন্ট শুড বি জেনুইন। তোমার যদি নিয়ত ঠিক থাকে, এভরিথিং উইল ফল ইন প্লেস। বাহ। স্পোর্টস ফর অল বাস্তবে নাকি এখনো কাগজে কলমে রয়েছে? স্পোর্টস ফর অল তো বাস্তবের জন্যে। আমরা জন্ম পর থেকেই আমরা বিভিন্ন 3 বছর বয়স, 4 বছর বয়স থেকে আমরা 3 বছর কেন বলবো, 2 বছর, 2.5 বছরে যখন বাচ্চারা আমাদের হাঁটতে শুরু করে, তখন দেখবেন আমার বাবা মারা সবার একটা ফুটবল ধরিয়ে দেয় প্লাস্টিকের হলেও, বা একটা প্লাস্টিকের ব্যাট বল ধরিয়ে দেয়। তো সেটা স্পোর্টস ফর অল। তবে সেই স্পোর্টস ফর অলটা 2 বছর থেকে আমরা যখন 12 বছর 13 বছর যাই, যখন সেটা একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যাওয়ার আসে, সেখানে আমাদের প্রত্যেকে যারা ছেলেমেয়েরা, যারা বিশেষ করে দেখা যাচ্ছে যে সেখানে ভালো স্কিল ডেভেলপ করে ফেলেছে, তাদেরকে অনেকেরই আমরা দেখেছি যে তাদেরকে সেই এনকারেজমেন্ট পায় না। অনেক ক্ষেত্রে পরিবারের থেকেও পায় না, আবার অনেক ক্ষেত্রে সমাজের থেকে পায় না, সুযোগ পায় না। তো পরিবার থেকেও আমাদের সেই সুযোগটা দেওয়া উচিত, এবং সমাজের ডেফিনেটলি আমরা, বাকি সরকার, বিভিন্ন অ্যাসোসিয়েশন, সকলে মিলে নিশ্চয়ই সেই সুযোগটা আমাদের দিক থেকে তো সচেষ্ট থাকবে। এবং সবার শেষে আমাদের যারা দর্শক রয়েছেন, যারা আজকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তাদেরকে কি বলবেন? কারণ সকলেই, বিশেষ করে বাঙালিরাই কিন্তু খেলাধুলো করতে ভালোবাসেন, খেলাধুলো ভালোবাসেন, এবং তারা অনেক আশাবাদী যে আগামী দিনে খুব ভালো কিছু দেখতে পাবেন। তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভালোই হবে। হুম। আমরা তো কি আশাবাদী। কি মানে আমাদের আশা থাকবে, এবং আশা থাকবে, আমি বিশ্বাস যে সেটা খুব পজিটিভভাবেই সেটা এগোবে। সেই সুযোগ সর্বতোভাবে হবে, এবং আমার বিশ্বাস যেটা, যে আগামী দিনে যেটা আমার স্বপ্ন, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ভারতবর্ষকে গর্বিত করবে বিশ্ব এরেনায়। থ্যাংক ইউ সো মাচ আপনাকে ধন্যবাদ। এতটা সময় দেওয়ার জন্য। তবে এখানেই শেষ নয়, একটা ছোট্ট আহ, উপহার রয়েছে আমাদের দেবী আনলিশ চ্যানেলের তরফ থেকে, এটা আপনার জন্য, থ্যাংক ইউ। এবং বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। পশ্চিমবঙ্গের ক্রীড়ার ভবিষ্যৎ নিয়ে আমরা কিন্তু ভীষণই আশাবাদী, কারণ নতুন সরকার আসার পর আমরা আশা করছি যে বেশ কিছু পরিবর্তন ক্রীড়া ক্ষেত্রে আসবে, এবং সেটা ভীষণ সদর্থকভাবে আসবে। আপনারা কি চাইছেন? কেমন লাগলো আজকের আমাদের এই অনুষ্ঠান? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক আর কমেন্ট তো রয়েছে, এছাড়া হাইপ বাটনে প্রেস করতেও কিন্তু ভুলবেন না। সঙ্গে থাকবেন। তবে আগামী দিনে আর কাদের সঙ্গে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে চাইছেন, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।